মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, যেটা সাহায্যে মানে যেটা তুমি শেয়ার করলে তুমি কিন্তু সমস্ত রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস একসাথে পেয়ে যাবে। অর্থাৎ আগামীকালকে একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। ঠিক আছে, যাই হোক আমি সময় নিচ্ছি না, ম্যাডাম অলরেডি জয়েন করে গেছেন। একটা কথা বলে রাখি, ম্যাডামের শরীর ভীষণভাবে খারাপ, তারপরেও ক্লাসটা করাচ্ছেন। তো চেষ্টা করবে ওনাকে কোঅপারেট করার। কমিউনিকেশনের ক্লাস যেটা বলেছিলাম যে একটু মন দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো আর ম্যাডামকে কোঅপারেট করো। আমি ঠিক আবারও ক্লাসের পর আমি আসবো, কোড শেয়ার করে দেবো। 8টা 3 হয়ে গেছে, আমি সময় নেব না বিশেষ। তো আমি ম্যাডামকে বলবো ক্লাস স্টার্ট করতে। তো যেটা বলার যে অবশ্যই ম্যাডামকে কোঅপারেট করো। তোমার দিক থেকে মাইকটা মিউট থাকছে, আপাতত তোমার দিক থেকে মাইক মিউট থাকছে। তো তোমাদের যা যা কোয়ারিজ তা মেসেজ বক্সে মেসেজ করো, ম্যাডাম নিশ্চয়ই তার আনসার দেবেন, বা তোমাদের যা যা প্রবলেম রয়েছে সেগুলোকে সলভ করার চেষ্টা করবে। ম্যাডামকে কোঅপারেট করো প্লিজ। ম্যাডামের শরীরটা অ্যাকচুয়ালি ভালো নেই, অনেক কষ্ট করে ক্লাস করাচ্ছেন, জ্বরের মধ্যে রয়েছেন এরকম বলতে গেলে। আমিও যদিও 2-3 দিন আগে আমিও জ্বরের মধ্যে ছিলাম, গতকাল আমি তোমাদেরকে জানিয়েছি যে সবাই সাবধানে থেকো, যেহেতু ওয়েদারের একটা ভীষণ রকম চেঞ্জেস হচ্ছে। ঠিক আছে, তো আমি আর সময় নিচ্ছি না, 8টা 3 হয়ে গেল, 8টা 4 হতে চললো। গুড ইভিনিং ম্যাম, ওয়েলকাম ক্লাসে। আপনি রেডি থাকলে। গুড ইভিনিং স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে ম্যাডাম। ওদের দিক থেকে মাইকটা মিউট রয়েছে, তো ওরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, কারণ থাকলে তাতে ক্লাস করতে আপনারই অসুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম। আমি তাহলে স্ক্রিনটা শেয়ার করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ম্যাডামের ক্লাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমি আবারও আসবো। আমি ব্যাকগ্রাউন্ডে আছি সব সময়ের জন্য, ম্যাডামের ক্লাস শেষ হলে আমি সাথে সাথে আবার চলে আসবো। থ্যাংক ইউ ম্যাডাম, ক্লাস কন্টিনিউ করুন। থ্যাংক ইউ। দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যালো, কেউ রেসপন্স? ওকে ওকে, ঠিক আছে। সো আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে কমিউনিকেশন। ঠিক আছে, প্রথমে তোমাদের আমি কিছু সিলেবাস নিয়ে আলোচনা করব, তারপরে কিছু টপিক নিয়ে তোমাদের পড়াবো, তারপরে একদম লাস্টে গিয়ে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আছে দেখো সিলেবাসে, হোয়াট ইজ কমিউনিকেশন, মানে কমিউনিকেশন বলতে কি বোঝানো হয়। তারপরে কি আছে দেখো, মিনিং অফ কমিউনিকেশন, মানে কমিউনিকেশনের মানে কি। তারপরে আছে নেচারস অফ কমিউনিকেশন, মানে কমিউনিকেশনের প্রকৃতি কি। আচ্ছা, তারপরে আছে ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিকেশন, মানে বৈশিষ্ট্য, কমিউনিকেশনের কি কি বৈশিষ্ট্য রয়েছে। তারপরে আছে অবজেক্টিভস অফ কমিউনিকেশন, মানে তাৎপর্য কি কমিউনিকেশনের। এরপরে আছে দেখো টাইপস অফ কমিউনিকেশন। এখান থেকে নেট এবং সেটে মানে প্রচুর মাত্রায় কোশ্চেন আসে। টাইপস মানে কি, যেমন যেমন হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। আরেকটা কি আছে, আরেকটা আছে গ্রুপ কমিউনিকেশন। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে দেখো এফেক্টিভ কমিউনিকেশন। এফেক্টিভ কি করে একটা কমিউনিকেশন কিভাবে করলে খুব এফেক্টিভলি হতে পারে। ঠিক আছে, তারপরে আছে যে ভার্বাল। ভার্বাল মানে কি, ভার্বাল মানে বলা হয় যেটা হচ্ছে মুখের মাধ্যম দিয়ে, বলার মাধ্যম দিয়ে যে কমিউনিকেশন গুলো হচ্ছে সেটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। তারপরে আছে কি নন ভার্বাল। নন ভার্বাল মানে হচ্ছে যেটা যেটা হচ্ছে আমরা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যম দিয়ে বোঝাই, সেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। তারপরে আসছে দেখো ইন্টার কালচারাল কমিউনিকেশন। ইন্টার কালচারাল মানে কি, দুটো ভিন্ন সংস্কৃতির যে কালচার তাদের মধ্যে যে কমিউনিকেশনটা হয় সেই কমিউনিকেশনটা হবে হচ্ছে ইন্টার কালচারাল কমিউনিকেশন। তারপরে আছে গ্রুপ কমিউনিকেশন। গ্রুপ কমিউনিকেশন বলতে বিভিন্ন ছোট ছোট গ্রুপে ভাগ করে যে কমিউনিকেশন গুলো হয়ে থাকে সেটা হচ্ছে গ্রুপ কমিউনিকেশন। আর সব থেকে মোস্টলি ইম্পর্টেন্ট কি বলতো, এই ক্লাসরুম কমিউনিকেশন, মানে ক্লাসরুমে যে কমিউনিকেশন গুলো হয়ে থাকে সেটা হচ্ছে মোস্টলি খুব ইম্পর্টেন্ট, ক্লাসরুম কমিউনিকেশন। তারপরে দেখো আছে বেরিয়ার্স অফ কমিউনিকেশন। বেরিয়ার্স মানে কি, বেরিয়ার্স মানে হচ্ছে বাধা। কমিউনিকেশন করতে গেলে কিছু কিছু আমাদের বাধা মানে বাধা হয়ে দাঁড়ায় কমিউনিকেশনে। যেমন দেখো সেমেন্টিক বেরিয়ার্স। সেমেন্টিক বেরিয়ার্স মানে কি, মানে হচ্ছে যোগাযোগের ভাষা, মানে ভাষা যখন কোনো বাধা দেয়, ঠিক আছে, এরকম হতে পারে। তারপর সাইকোলজিক্যাল বেরিয়ার্স হতে পারে, তারপরে ইমোশনাল বেরিয়ার্স হতে পারে, ফিজিক্যাল বেরিয়ার্স হতে পারে, তারপরে অ্যাটিটিউডনাল বেরিয়ার্স হতে পারে। এগুলো ক্লাসে তোমাদের অনেক ডিটেলসে আলোচনা হবে।
তারপরে কালচারাল ব্যারিয়ার্স আছে, এনভায়রনমেন্টাল মানে পরিবেশগত দিক থেকে যেই বাধাগুলো আমাদের আসছে সেইগুলো আছে ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন। আর এরপরে দেখো আছে মাস মিডিয়া। মাস মিডিয়া মানে মানে হচ্ছে গণমাধ্যম, ঠিক আছে? মানে গণমাধ্যমকে যখন আমরা একটা প্রযুক্তি হিসেবে সংজ্ঞায়িত করি, তখন সেটা জনসাধারণের কাছে কিভাবে পৌঁছাচ্ছে গণমাধ্যম দিয়ে, মানে নেটে সেটে খুবই কোশ্চেন আসছে আজকাল। মানে মাস কমিউনিকেশন, এখন সবকিছু ইন্টারনেটের মাধ্যম দিয়ে হচ্ছে। সো এইটা খুবই ইম্পর্টেন্ট যে গণযোগাযোগ বলতে জনগণের কাছে কিভাবে পৌঁছাচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে কি করে তথ্য প্রচার হচ্ছে, বিভিন্ন আদান প্রদান কিভাবে হচ্ছে, ঠিক আছে? এগুলোর বিভিন্ন ভাগ রয়েছে, যেমন হচ্ছে ট্র্যাডিশনাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক, ব্রডকাস্টিং মিডিয়া, আউটডোর মিডিয়া, ট্রানজিট মিডিয়া, ডিজিটাল মিডিয়া, তারপর ট্র্যাডিশনাল মিডিয়া। এগুলো সবকিছু এই মাস মিডিয়া এবং সোসাইটির মধ্যে পড়বে। তারপরে কি আছে দেখো, মডেল অফ কমিউনিকেশন। মডেল অফ কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট নেট এবং সেটের জন্য। এর মধ্যে কি কি আছে দেখো, হেলিকাল মডেল অফ কমিউনিকেশন, বার্লোস মডেল অফ কমিউনিকেশন, অ্যারিস্টটল মডেল অফ কমিউনিকেশন। এগুলো আজকে আমি তোমাদের পড়াবো। এই মডেল অফ কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট এটা। সো এইটা তোমাদের পুরো সিলেবাসে রয়েছে নেট সেটে, ঠিক আছে? সেটে তো অত ডেপলি কোশ্চেন আসে না, নেটে সবকিছু তোমাদের খুব কনসেপ্ট বেসড হিসাবে তোমাদের পড়তে হবে। সো চলো স্টার্ট করি। আমি যে টপিকগুলো আজকে পড়াবো তোমাদের, ফার্স্টে কমিউনিকেশন বলতে কি বোঝানো হয়? কমিউনিকেশন হলো হচ্ছে তথ্যের আদান প্রদান। আমরা জানি যে কমিউনিকেশন ছাড়া আমরা কিন্তু অচল। কমিউনিকেশন এই শব্দটা কোথা থেকে এসেছে? এই শব্দটা এসেছে হচ্ছে ল্যাটিন ওয়ার্ড আমাদের কমিউনিস্ট থেকে। এটা একটু নোট ডাউন করে রাখো, হ্যাঁ? মানে কমিউনিকেশন এই শব্দটা এসেছে হচ্ছে কমিউনিস্ট থেকে। এক কথায় যদি আমরা কমিউনিকেশন শব্দটির মানে বলি, তখন সেটা বলা হয় হচ্ছে মেক কমন, মানে কোনো কিছুকে কমন করে নাও। যেমন ধরে নাও আমি তোমাদের সাথে একটা কথা বলছি, ঠিক আছে? আমাদের মধ্যে একটা কমন ফ্যাক্ট কি, তোমরা নেট পেপার 1 আমার কাছে পড়তে এসেছো এবং আমি তোমাদেরকে সেটা পড়াচ্ছি। আমাদের মধ্যে একটা কমন ফিচার আছে। তো কমিউনিকেশন মানে হচ্ছে কমন, মানে কমনলি কোনো কিছুকে অবজার্ভ করা, ঠিক আছে? এরকম বলাই যায় দ্য মোর ওয়ান ক্যান কমিউনিকেশন দ্য মোর ওয়ান ক্যান ডেভেলপ, ঠিক আছে? যত বেশি কমিউনিকেশন করতে পারবো তত বেশি আমরা ডেভেলপ করতে পারবো, ঠিক আছে? দেখো এখানে লেখা আছে, ইন অর্ডার টু কনভে অর কমিউনিকেট সাম ইনফরমেশন ইন আওয়ার day-to-day interactions, parameters such as our facial expressions, oral tone, body language, ability to listen with patience are the contributing factors in delivering a message. Communication is the most integral parts of আমাদের human nature. আমাদের human nature সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো হচ্ছে কমিউনিকেশন, ঠিক আছে? এরপরে আছে হিউম্যান বিংস হ্যাভ কম্পালসিভ আর্গো টু কমিউনিকেট উইথ ইচ আদার অ্যান্ড মোর দ্যান 70% অফ দেয়ার টাইম ইজ স্পেন্ড কমিউনিকেটিং উইথ আদার্স। মানে একদম 70%-এরও বেশি আমরা দিনে কমিউনিকেটিং করে থাকি অন্যদের সাথে, ঠিক আছে? নো মিনিংফুল আন্ডারস্ট্যান্ডিং ইজ পসিবল উইদাউট কমিউনিকেশন, ঠিক আছে? তারপরে আছে কি দেখো, নেচার্স অফ কমিউনিকেশন। আমাদের কমিউনিকেশনের নেচার কি? নেচার মানে প্রকৃতি বলছে এটা। মানে কমিউনিকেশন হচ্ছে সবসময় অনগোয়িং, চলতে আছে। মানে কমিউনিকেশন সবসময় মানে চলেই যাচ্ছে এরকম, ঠিক আছে? যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি যে আমি কোনো ইউনিভার্সিটিতে একটা পিএইচডি করছি, আমার গাইড বলছে তোমাকে রিসার্চটাকে এইভাবে করে এগিয়ে নিয়ে যেতে হবে। মানে কোনো নির্দেশ মেনে অনগোয়িং একটা চলেই যাচ্ছে কমিউনিকেশন প্রক্রিয়াটা। সো বলা হচ্ছে তাই কমিউনিকেশন ইজ অনগোয়িং প্রসেস, মানে চলেই যাচ্ছে, ঠিক আছে? এরপরে কি আসছে দেখো, কমিউনিকেশন ইজ টু ওয়ে প্রসেস। ওয়ান ওয়ে কমিউনিকেশনে হতে পারে কিন্তু সেটা এফেক্টিভলি হয় না, কারণ ওয়ান ওয়ে কমিউনিকেশনে কোনো ফিডব্যাক আসে না, কিন্তু টু ওয়ে কমিউনিকেশন হলে সেখানে ফিডব্যাক আসে। দেখো এখানে কি বলা হয়েছে, ফর কমিউনিকেশন টু পার্সনস আর নিডেড, ওয়ান সেন্ড মেসেজ হোয়াইল দ্য আদার্স রিসিভ ইট অ্যান্ড প্রসেস অ্যাকর্ডিংলি। কমিউনিকেশন কি একটা দ্বিমুখী প্রক্রিয়া, অর্থাৎ কমিউনিকেশন অর্থাৎ তথ্য আদান প্রদানের জন্য দুজন ব্যক্তির প্রয়োজন। যে সেন্ডার বার্তা প্রেরণ করে অপরজন কি করে, সেটাকে গ্রহণ করে। দ্বিতীয়জন ব্যক্তি না হয়ে কোনো বস্তুও হতে পারে। দেখো এখানে লেখা আছে,
For example, a teacher teach his students this message can be sent through telephone, notice, letters, lectures, etc. এই বার্তা টেলিফোনের মাধ্যম দিয়ে হতে পারে, আমাদের চিঠির মাধ্যম দিয়ে হতে পারে, বিজ্ঞপ্তির মাধ্যম দিয়েও এই বার্তাগুলো প্রেরণ করা হতে পারে। ঠিক আছে, তারপরে আছে কমিউনিকেশন থ্রু ভার্বাল গেস্টার্স, বিভিন্ন ভাবভঙ্গি। আমাদের বিভিন্ন ভাবভঙ্গি, মানে অনেক সময় আমরা মৌখিক বা লিখিত সংযোগের সাহায্য না নিয়ে বিভিন্ন দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের সাহায্য মনের ভাবটা প্রকাশ করতে পারি। যেমন দেখো, ধরো চোখ পিট পিট করে, যেমন হাত তুলে, বিভিন্ন ধরনের মৌখিক ভাবে তো হয় না, বিভিন্ন ধরনের এরকম ভাবে হতে পারে, লাইক টুইলিং অফ আইস, টজিং অফ হেড, রেজিং হ্যান্ডস। ঠিক আছে, এইভাবেও কমিউনিকেশন হতে পারে। তারপরে কি আছে দেখো, নলেজ অফ ল্যাঙ্গুয়েজ। নলেজ অফ ল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষার জ্ঞান। মানে আমাকে কি ভাষা, একজন প্রেরক যদি কোনো বার্তা হিন্দি ভাষায় পাঠায়, তাহলে সেই প্রাপক যদি হিন্দি ভাষাটা জানে তাহলে সে বুঝতে পারে, আর প্রাপক যদি হিন্দি ভাষাটা না জানে তাহলে তো সে বুঝতে পারবে না। তাহলে কি হবে? কমিউনিকেশনটা ব্যর্থ হয়ে যাবে। তো আমাদের ভাষার জ্ঞান থাকা কিন্তু খুবই জরুরি। মানে আমার ভাষাটাকে জানতে হবে যে সে আমাকে কি বলছে। ঠিক আছে, তারপরে দেখো কমিউনিকেশন কিভাবে হতে পারে, ফর্মালিও হতে পারে, আবার ইনফর্মালও ভাবে হতে পারে। ফর্মাল কখন হয়? ফর্মাল যখন আমরা কোনো নির্দিষ্ট নিয়ম, স্পেসিফিক রুল, যখন আমরা কোনো স্পেসিফিক রুল মেনে নিয়ে চলি, তখন সেটা হচ্ছে ফর্মাল হয়ে যায়। ঠিক আছে, যেমন আমরা অফিসে বিভিন্ন নেতা মন্ত্রীদের সঙ্গে যখন আলোচনা করি, কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যখন সেখানে আলোচনা হয়, সেটা হচ্ছে ফর্মালি হয়। আর ইনফর্মাল ওয়েতে কখন হয়? যখন আমরা বাবা মা, আমাদের বন্ধু বান্ধব, এদের সাথে যখন কমিউনিকেট করার চেষ্টা করি, সেটা ইনফর্মাল ওয়েতে কমিউনিকেশন হয়ে থাকে। ঠিক আছে, এরপরে আছে কম্পোনেন্টস অফ মেসেজ। দেয়ার শুড বি সামথিং ইন্টারেস্টিং ইন দ্য মেসেজ। মানে কোনো কিছু মানে মেসেজ যেটা ইন্টারেস্টিং হতে হবে। যদি কোনো ইন্টারেস্ট না পাওয়া যায় তাহলে সেই মেসেজটা সাকসেসফুল হবে না। ঠিক আছে, এরপর কি আছে দেখো, কমিউনিকেশনস অফ মাইন্ডস নেসেসারি। The receiver must understand the message in the exact way the sender wants him to understand. মানে কি? রিসিভারকে আন্ডারস্ট্যান্ড করতে হবে সেন্ডার কি ওয়েতে সেটা পাঠাচ্ছে। যদি রিসিভার নাই বুঝতে পারে যে সেন্ডার কি বলছে, তাহলে সেখানে কমিউনিকেশনটা সাকসেসফুলি হতে পারে না। ঠিক আছে, এরপরে এইটুকুনি তোমরা সবাই বুঝতে পেরেছো নেচারস অফ কমিউনিকেশন। এরপরে তাহলে আমি পরেরটায় আসছি। এরপরে দেখো আছে ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিকেশনস। ক্যারেক্টারিস্টিক মানে কি? ক্যারেক্টারিস্টিক মানে হচ্ছে কিছু বৈশিষ্ট্য। ঠিক আছে, কমিউনিকেশন ইজ নট কমপ্লিট বাই সেন্ডিং মেসেজ। ইন কমিউনিকেশন দ্য লাস্ট থিং ইজ আন্ডারস্ট্যান্ডিং। শুধু একটা মেসেজ আমি সেন্ড করে দিলাম তাহলেই হবে না, বুঝতে হবে যে কি উদ্দেশ্যে পাঠিয়েছে। ঠিক আছে, communication is said to effective only when a receiver understands the meaning of the message sent by the sender and do accordingly. মানে তাকে বুঝতে হবে যে কি উদ্দেশ্যে সেন্ডার তাকে মেসেজটা কি উদ্দেশ্যে পাঠিয়েছে। an art is science as well as craft, as it involves creativity, verifiable principles, and certain vital techniques and skills respectively. মানে কমিউনিকেশন একটা শিল্প, একটা বিজ্ঞান, একটা নৈপুণ্য, কারণ এটাতে একটা সৃজনশীলতা রয়েছে। ঠিক আছে, এটা দিয়ে একটা সেটে কোশ্চেন এসেছিল, এটা খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, নোটস করে রাখবে তোমরা। তারপরে আছে অল মেসেজ শুড সেন্ড কুইকলি ইন মিনিট ডিটেলস। মানে খুব কুইকলি সেন্ড করতে হয় মেসেজ গুলোকে। আজকে আমি একটা লিখছি, কালকে পরশু একটা লিখছি, এরকম ভাবে হবে না, খুব দ্রুততার সাথে কমিউনিকেশন করতে হবে। কমিউনিকেশন একটা খুব ভাইটাল প্রসেস, খুব গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। কমিউনিকেশনের ব্যবস্থায় কমপক্ষে আমাদের দুজন ব্যক্তির দরকার। একজন কি করবে? একজন হচ্ছে বার্তা প্রেরণ করবে, আর অপরজন কি করবে? তা গ্রহণ করবে। কমিউনিকেশন সাধারণত কি হতে পারে? মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, সাংকেতিক হতে পারে, আবার ভাবভঙ্গির সাহায্য প্রকাশ করা যেতে পারে। কমিউনিকেশন সবসময় হচ্ছে ডায়নামিক, মানে হচ্ছে কি গতিশীল হতে হয় কমিউনিকেশনকে। ইট ইজ এ সাইক্লিক্যাল অ্যান্ড কন্টিনিউয়াস, সবসময় চলেই যায়, সাইক্লিক্যাল মানে চক্রাকারে ঘুরেই যায় কমিউনিকেশন এই প্রসেসটা। ঠিক আছে, ইট ইজ এ কোঅপারেটিভ প্রসেস।
কোঅপারেটিভ মানে কি? সহযোগিতামূলক। সহযোগী মানে আমি যদি তোমাকে পড়াচ্ছি, তুমি যদি আমাকে সহযোগিতা না করো, কোঅপারেটিভ না করো, তাহলে তো সেই কমিউনিকেশনটা সাকসেসফুলি হতে পারে না। সো কমিউনিকেশন হতে গেলে সেটা কোঅপারেটিভ হতে হয়, মানে সহযোগিতা থাকতে হয় সেখানে, ঠিক আছে? দ্য সেন্ডার অ্যান্ড রিসিভার হ্যাভ টু কনভে আইডিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ লিসেন। সেন্ডার আর রিসিভার কি করে? এক একটা আইডিয়াকে অপরের মধ্যে কনভে করে, ঠিক আছে, আদান প্রদান করে। এরপরে আসছে দ্য কমিউনিকেশন হ্যাজ দেয়ারফর 3 পার্টস। আচ্ছা, হ্যালো, তোমরা এখানে সব বুঝেছো তো? এইটুকুনির মধ্যে কোনো প্রবলেম নেই তো? একটু আমাকে রেসপন্স করবে। হ্যালো, ঠিক আছে, তোমরা সবাই বুঝেছো, এটাই মেনে তাহলে পরেরটা আসলাম। তা এই কমিউনিকেশন দেয়ারফর হ্যাজ 3 পার্টস। 3টে পার্ট আছে কমিউনিকেশনে। দ্য সেন্ডার, দ্য মেসেজ অ্যান্ড দ্য রিসিপিয়েন্ট। কমিউনিকেশন করার জন্য কি হয়? একজন সেন্ডারের দরকার, একটা মেসেজের দরকার, রেসিপিয়েন্টের দরকার। সেন্ডার কি করে? সেন্ডার একটা মেসেজকে সবসময় এনকোড করে। এনকোড মানে কি? এনকোড মানে হচ্ছে, ধরে নাও আমি তোমাদের সামনে একটা বক্তব্য রাখছি, যেমন আমার ভয়েসের একটা টোন থাকছে, যেটা কি হয়, যেটা সব সময় একটা আপ ডাউন হচ্ছে, একই রকম কিন্তু থাকছে না, কখনো আপ হচ্ছে কখনো ডাউন হচ্ছে। কোনোটাতে কিছুটা আমি সময় নিচ্ছি, তোমরা যাতে আমি যেটা বলছি সে তার মর্মার্থটা বুঝতে পারো। তার জন্য এই টোটাল প্রসেসটাকে আমরা বলছি কি? এনকোডিং, ঠিক আছে? এই এনকোডিং এর থ্রুতে অনেক ওয়ার্ডের আবার মিশ্রণ করতে পারে। সুতরাং শুধুমাত্র যে সেন্টেন্স গুলোকে এনকোড করি আমরা, শুধুমাত্র যে সেন্টেন্স গুলোকে এনকোড করি তা নয়, যাবতীয় তথ্য যার সাথে বিভিন্ন ইমোশনও যুক্ত হয়, এইভাবে আমরা এনকোড করি মেসেজে, ঠিক আছে? যখন আমরা মেসেজ করি সেখানে কোনো টোন বোঝা যায় না, শুধুমাত্র সেন্টেন্স থাকে সেখানে। কিন্তু যখন আমরা কাউকে ফোন করে বলি, তখন সেখানে কিন্তু একটা ভয়েসের টোন আছে, কোনো ইনফরমেশন সবকিছু থাকে, ঠিক আছে? যখন মেসেজটা আমরা কি করি, রিটেন বা কোনো স্পিচের মধ্য দিয়ে ট্রান্সমিটেড করি, তখন রিসিপেন্ট কি করে? তখন রিসিপেন্ট সেটাকে ডিকোডস করে দেয়। যেমন দেখো, ডিকোডস করা মানে কি? দেখো, আমি বাংলা ভাষায় বলছি বলে তোমরা সকলেই সেটাকে ডিকোড করে নিচ্ছ খুব সহজেই, কিন্তু যদি আমরা অন্য ভাষায় বলতাম, আমি যদি তোমাদের এখন ধরো ল্যাটিন ভাষা বা জার্মানি ভাষা এরকম ভাষায় পড়াতাম, তাহলেই তোমরা সেই ভাষার সঙ্গে কখনোই অবগত নয়। ডিকোড মানে কি? যে বক্তব্যটা আমার বোধগম্যতার সাথে আসে সেটাকে আমরা বলি হচ্ছে ডিকোডিং, ঠিক আছে? এই দেখো ওখানে বলেছে, it is transmitted in some way, for example in speech or writing, and the recipient decodes it, ঠিক আছে? Of course there may be more than one recipient, and the complexity of communication means that each one may receive a slightly different message. কমিউনিকেশনে একজন গ্রাহক না, তার বেশি রেসিপেন্টও থাকতে পারে। এই যে এতগুলো যে রেসিপেন্ট আছে তারা নানাভাবে হতে পারে। যেমন ধরো আমি তোমাদেরকে বললাম আমি আজকে পড়াবো না, ঠিক আছে? এই কথাটা নানানজন নানাভাবে নিতে পারে। যেমন একজন ভাবছে যে ম্যাম অসুস্থ, সেই জন্য সেই ক্লাসটা নেবেন না। আরেকজন ভাবছে হয়তো কোনো প্রবলেমের মধ্যে আছে, সেই জন্য হয়তো ক্লাসটা নেবেন না। অর্থাৎ কি? অর্থাৎ আমাদের থট প্রসেস গুলো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসপেক্টে হয়। অর্থাৎ এটাকেই বলা হচ্ছে, ঠিক আছে? It is also possible that neither of them will have quite the same understanding as the sender. সেন্ডার কি বলছে সেইটা এক একজন এক এক রকম ভাবে বুঝতে পারে। In face-to-face communication, the roles of the sender and the recipient are not distinct. সেন্ডার এবং রিসিপিয়েন্টের রোলগুলো সবসময় একই রকম ভাবে থাকে না, ঠিক আছে? এই দেখো, এরপরে আছে এই অর্ডারটা দিয়ে অনেক কোশ্চেন আছে। সেন্ডারের পরে কি আছে? সেন্ডার কি করে? কোনো কন্টেন্টস কে এনকোডিং করে, কোনো চ্যানেলের মাধ্যম দিয়ে সেটা রিসিভারের কাছে যায়, রিসিভার সেটাকে ডিকোড করে, এবং ডিকোড করার পরে সেখান দিয়ে একটা ফিডব্যাক দেয়, মানে প্রতিক্রিয়া। ফিডব্যাক মানে প্রতিক্রিয়া দেয়, সেটা মানে বুঝতে পেরেছে কি না পেরেছে। এরপর যেটা আজকের মূল বিষয়, সেটা হচ্ছে কমিউনিকেশন টাইপস অন দ্য বেসিস অফ চ্যানেলস, ঠিক আছে? তোমরা এটা নোট ডাউন করে রাখো। চ্যানেলের ভিত্তিতে মানে কমিউনিকেশনস এর কতগুলো পারপাস রয়েছে।
যেমন দেখো, ধরো ভার্বাল কমিউনিকেশনস। ভার্বাল মানে কি? আমরা মুখে যা বলি, মুখে যা বলি সেটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। আর লিখিত আকারেও যেটা হয় সেটাকেও আমরা ভার্বাল কমিউনিকেশনের আওতাভুক্ত করি। ঠিক আছে? কমিউনিকেশনের ভাষায় ভার্বাল নন ভার্বালটা নির্ভর করে কিসের ওপর নির্ভর করে? অক্ষর, ধ্বনি, প্রোনাউন্সিয়েশনস, এগুলোর ওপরে। ভার্বাল ভার্বাল মানে, এবার আমি বোঝাচ্ছি, আমি যেটা লিখেছি সেটাকে ভার্বাল কেন বলবো? কারণ সেখানে ইংরেজি অ্যালফাবেট সম্বন্ধে যদি আমাদের কোনো ধারণা না থাকে, তুমি কি এটা পড়তে পারতে? আমাদের তো একটা ধারণা থাকতে হবে। যদি তুমি পড়তে না পারতে তাহলে সেটা নন ভার্বাল কমিউনিকেশন হতে পারে, হয়ে যেত। কিন্তু তুমি তুমি তো পড়তে পারছো, সো এটা হয়ে যায় রিটেন কমিউনিকেশনকেও তাই ভার্বাল কমিউনিকেশনের আওতাভুক্ত করা হয়। তো কমিউনিকেশনের ভাষায় যেটা সিম্বলকে কেন্দ্র করে, ভাষাকে বেস করে হয়, যেমন আমরা লিখি, বলি, যাই হোক, যেটা ভাষাকে কেন্দ্র করে হয়, যেটা লিখছি, মনে মনে উচ্চারণ করছি, ভেতরে ভেতরে ভাবছি, তো এই অ্যাসপেক্ট গুলো হচ্ছে ভার্বাল কমিউনিকেশনস এর আন্ডারে রাখা হয় এগুলোকে। ভার্বাল মানে কি? মিনস অফ ওয়ার্ডস। তুমি মুখের ভিত্তিতে করো, না হলে তুমি শব্দের ভিত্তিতে করো, অর্থাৎ তুমি কোনো ধ্বনিকে ব্যবহার করে করছো। ঠিক আছে? যেমন ধরো, আমি বলছি একটা উদাহরণ দিয়ে, আমি আজ পড়াবো না, এটা লেখার আগে আমি আমার থট প্রসেসের মধ্যে চালিয়েছি তো যে আমি আজকে পড়াবো না, এটা থট প্রসেসের মধ্যে চালাচ্ছি যে আজকে পড়াবো না। আমি এই যে এই ওয়ার্ডটা লিখে পাঠাচ্ছি, তার কাছেও এটা পৌঁছাচ্ছে, সেও মূলত এটাকে পড়ছে এবং তার ভিত্তিতে রিসিভ করছে এটাকে। যখনই আমরা সিম্বল গুলিকে ব্যবহার করব তখনই তা ভার্বাল কমিউনিকেশন হবে। কিন্তু দেখা গেল তোমার কোনো অক্ষর জ্ঞানই নেই, তুমি বাংলা পড়তেও পারছো না, তুমি ইংরেজি পড়তেও পারছো না, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? সেটা নন ভার্বাল, কারণ তুমি সেটা পড়তেই পারছো না। সো এটা হয়ে যাবে নন ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশনের মেসেজটা কিভাবে হয়? ট্রান্সমিটেড হয় ভার্বালি। যখন আমরা শব্দকে ব্যবহার করি, সেটা করে যেমন ওরাল, সেটা ওরাল হতে পারে, আবার রিটেনলিও হতে পারে। যে কোনো ভার্বাল কমিউনিকেশনের সময় আমরা সেটাকে শর্ট এবং কি করি? সিম্পল করি। ভার্বাল মিনস দ্য ইউজ অফ ওয়ার্ডস, দেখো লেখা আছে, ইন কমিউনিকেশন প্রসেস অ্যান্ড ইন ডিজাইন অ্যান্ড ফর্মুলেশনস অফ মেসেজ। ইন ভার্বাল কমিউনিকেশন মেসেজ ইজ ট্রান্সমিটেড ভার্বালি। বিভিন্ন ধরনের মৌখিক ভাবে হতে পারে, লিখিত ভাবেও হতে পারে। মেকিং ইউজ অফ ওয়ার্ডস সাচ এস ওরাল অ্যান্ড রিটেন। In verbal communication, remember the acronym KISS. Keep it short and simple. শর্টও করতে পারি এবং সিম্পলও করি। যদি আমাদের একটা সঠিক মেসেজকে ডেলিভার করতে হয়, তাহলে কমিউনিকেটরকে কি করতে হবে? খুব সহানুভূতিশীল। ইন অর্ডার টু ডেলিভার দ্য রাইট মেসেজ, দ্য কমিউনিকেটর মাস্ট বি এমপ্যাথেটিক। খুব সহানুভূতিশীল হতে হয় তাকে। ঠিক আছে? এরপরে কি আসছে? আসছে এবার ভার্বাল কমিউনিকেশন ইজ ফার্দার ডিভাইডেড। কিছু এর ভার্বাল কমিউনিকেশনকে তোমাদের আগেই বললাম দুভাবে ডিভাইড করা যায়। একটা হচ্ছে ওরাল কমিউনিকেশন, মানে হচ্ছে মৌখিক ভাবে, আরেকটা কি? আরেকটা হচ্ছে রিটেন কমিউনিকেশন, মানে রিটেন মানে লেখার মাধ্যম দিয়ে। এবং ওরাল কমিউনিকেশনটা কি? ওরাল কমিউনিকেশন যেটা মুখে শব্দ ব্যবহার করি আমরা, যখন আমরা কোনো শব্দ নিয়ে খেলা করব, শব্দকে নানাভাবে যুক্ত করব, সেটা কি হবে? সেটা হয়ে যাবে ভার্বাল কমিউনিকেশনস। ওরাল কমিউনিকেশনের কয়েকটি বিষয়কে আমাদের মাথায় রাখতে হয়। এই দেখো লেখা আছে, ইন ওরাল কমিউনিকেশন স্পোকেন ওয়ার্ডস আর ইউজ। বিভিন্ন ধরনের স্পোকেন ওয়ার্ডস আমরা বলার মাধ্যম দিয়ে যেটা করি। ইট ইনক্লুডস ফেস টু ফেস কনভারসেশন, স্পিচ, টেলিফোনিক কনভারসেশন, ভিডিও, রেডিও, টেলিভিশন, ভয়েস ওভার দ্য ইন্টারনেট। মানে এগুলো সবকটাই হচ্ছে কি হয়ে যাবে? ওরাল কমিউনিকেশন। এটা একটু নোট ডাউন করে রাখো, হ্যাঁ? ইট ইনক্লুডস এইটুকুনি জায়গা। ইট ইনক্লুডস ফেস টু ফেস কনভারসেশন, স্পিচ, টেলিফোনিক কনভারসেশন, ভিডিও, রেডিও, টেলিভিশন অ্যান্ড ভয়েস ওভার দ্য ইন্টারনেট। এগুলোর মাধ্যমে যখন কমিউনিকেশন হয় তখন সেই কমিউনিকেশনটাকে বলা হয় হচ্ছে ওরাল কমিউনিকেশনস। এরপর দেখো আছে পিচ এবং ভলিউম। পিচ বলতে কি বোঝায়? পিচ বলতে বোঝায় আমরা একটা শব্দকে কতটা হাই করছি এবং কতটা লো করছি আমাদের সাউন্ড ওয়েভে। যেমন ধরো, আমি হয়তো তোমাদের বললাম যে এটাকে ভালো করে পড়বে,
ভালো শব্দটিকে আমি জোর দিয়ে বললাম, মানে ভালো করে পড়বে, তার মানে আমি বললাম এটাকে অন্যটার থেকে একটু বেশি ভালো করে গুরুত্ব দিতে হবে তোমাকে। এইটাকে বোঝানোর জন্য আমি শব্দটিকে কি করলাম, হাই ভলিউমে বললাম যে এটাকে ভালো করে পড়বে। সাউন্ড ওয়েভের ভিত্তিতে পিচ এবং ভলিউম কাউন্ট হয়, ঠিক আছে? পড়ানোর সময় মূলত এটা খুবই দরকার। দেখো লেখা আছে, ইট ইজ দ্য কি এলিমেন্ট ইন দ্য টিচিং লার্নিং প্রসেস। টিচিং লার্নিং প্রসেসের সময় এই পদ্ধতিটা খুব রকম করে এটা দরকার হয়। তারপরে কি আছে, টিচার্স ভয়েস এন্ড নোয়িং দ্য কারেক্ট ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মেন ইনপুট ইন স্পিচ। দেখো তোমরা এখানে কতজন আছো? যতজন আছে তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করছো এমনটা নয়, আমি দাবি সহকারে বলতেই পারি যে তোমরা ক্লাসটা করছো খুব মনোযোগ সহকারে। যখন তুমি আদার্স জিনিস করতে করতে আমার ক্লাসটা শুনবে, তখন তো তুমি মনোযোগ দিচ্ছ না, সেখানে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো স্টুডেন্ট পড়ার দিকে যখন মন থাকে না, তখন সে চিৎকার করে ভলিউমটাকে বাড়াতে হবে আমাকে, যে এইটা তুমি শোনো ভালো করে, তাহলে কিন্তু সেই স্টুডেন্টটা মন দেবে সেটার ওপরে, ঠিক আছে? এখানে লেখা আছে, one should be loud enough to be heard. When speaking, one should remember to change the pitch in your voice as a monotone voice may. যে কোনো স্পিচের ক্ষেত্রে টিচারের ভয়েসটা খুবই ইম্পর্টেন্ট। ভয়েসটাকে যদি ঠিকঠাক ভাবে না করলে তিনি প্রপার ক্লাস কখনোই অ্যারেঞ্জমেন্ট করতে পারবে না। টিচারের ভয়েস এবং কারেন্ট ল্যাঙ্গুয়েজ জানা, অর্থাৎ যে ভাষার কথা বললে স্টুডেন্টরা খুবই বুঝতে পারবে। যেমন আমি যদি তোমাদের এখন সাধু ভাষায় পড়াই, তোমরা কেউ বুঝতে পারবে না। সেহেতু আমাদের চলিত ভাষায় আমি তোমাদের পড়াচ্ছি, তোমরা খুব ভালোভাবে আমার কথাগুলোকে নিতে পারো, বুঝতে পারো। সেহেতু টিচারকে এমন ভাবেই পড়াতে হবে যে মানে স্টুডেন্টদের যাতে সেটা বোধগম্যতার সাথে তারা বুঝতে পারে, ঠিক আছে? অবশ্যই টিচারকে কি হবে, লাউড হতে হবে, যেন শোনা যায়, মানে ভয়েসটা লাউড হতে হবে। Volume depends upon the proximity and numbers of people and is measured in decibels. যখন আমরা কোনো কথা বলি তখন আমাকে রিমেম্বার বা মনে রাখতে হবে আমাদের ভয়েসের যে পিচটা আছে সেটা হাইনেস বা লোনেস, এটাকে আমাকে মেনটেন করতে হবে। যে সময় দরকার হাই করতে হবে আর যে সময় দরকার আমাদের লো করতে হবে। মোনোটোন মানে কি? মোনোটোন মানে হচ্ছে এক নাগাড়ে ভয়েস গুলো খুবই বোরিং হয়। যেমন তুমি যখন রিডিং পড়ছো কোনো কিছু, তখন সেটা কিন্তু এক নাগাড়ে হচ্ছে, এক নাগাড়ে চলা যে ভয়েসটা থাকে সেটা কিন্তু খুব বোরিং হয়। স্টুডেন্টরা হাই তোলা শুরু করে এরকম ভাবে, যদি এক নাগাড়ে বলা এরকম ভাবে বলা হয়, ঠিক আছে? সো এটাকে বলা হয় মোনোটোন ভয়েস। এরপরে কি আছে দেখো, এরপরে আছে হচ্ছে রেট। ইট ইজ দ্য স্পিড অ্যাট হুইচ ওয়ার্ডস আর ডেলিভার্ড। রেট বলতে স্পিড কে বোঝায়, যেখানে কিনা শব্দ ডেলিভার্ড হচ্ছে, যেখানে মোটামুটি ভাবে একটা কি হয়, স্পিড কে মেনটেন করতে হয়। তুমি খুব ধীরে ধীরে কথা বলবে, এটা কিন্তু ঠিক নয়। আবার খুব তাড়াতাড়ি কথা বলবে, এটাও ঠিক নয়। আমরা কি করি, আমরা রেগুলারিটি একটা রিদিমিক কে মেনটেন করি, তাহলে সেটা একটা কনফিডেন্টলি দেখায়। মানে ব্যক্তিটি যে কনফিডেন্ট আছে, ব্যক্তিটি যে বিষয় সম্পর্কে জানে, এইভাবে করতে হবে, মানে কনফিডেন্ট থাকতে হবে। বলেছে এখানে যদি ইরেগুলার স্পিচ থাকে, যে স্পিচগুলি প্রতিনিয়ত থাকছে না, ইরেগুলার থাকছে, তো সেটা একটা আনসার্টেনিটিকে দেখায়। তুমি বিষয় সম্পর্কে কিছু জানোই না, তোমার ব্রেনে একটা অন্য কিছু চলছে, এটার সাথে একটা কনফ্লিক্ট করে সেটা, ঠিক আছে? টিচার কিছু পড়াচ্ছেন সেটা স্লোলি, মানে কিছু একটা পড়াচ্ছে তারপর আরো একটা কিছু পড়াচ্ছে, এতে লার্নাররা কি হয়, ফার্স্ট্রেট হতে পারে, একটার সাথে আরেকটা কোনো কানেক্ট করতে পারে না। সো এটা কানেক্টিভিটি থাকতে হবে, ঠিক আছে? যেটা পড়াচ্ছে তার সাথে একটা কানেক্টিভিটি থাকতে হবে, এটাকেই বলা হচ্ছে রেট। এরপরে কি আছে, ক্ল্যারিটি ইন স্পিকিং অ্যান্ড আর্টিকুলেশনস। Proper pronunciations and delivery of words contribute towards the effectiveness of the message. একজন টিচারের উচিত যে কোনো সেন্টেন্সে যে কোনো ওয়ার্ড ব্যবহার করছেন সেখানে আমাদের আঞ্চলিকতা সেটার যেন প্রভাব বেশি না পড়ে। তোমরা জানো যে পৃথিবীর যে কোনো ব্যক্তি কোনো না কোনো অঞ্চল থেকে বিলং করছে, মানে সবাই তো একই অঞ্চলে থাকে না, যে কোনো মানে প্রত্যেক ব্যক্তি যে কোনো একটা অঞ্চলে বিলং করে। এবার যেহেতু কোনো না কোনো অঞ্চল থেকে বিলং করে, তাদের শব্দের মধ্যে বা বাক্যের মধ্যে, বাক্যের গঠনের মধ্যে বিভিন্ন ধরনের আঞ্চলিকতা থাকবে।
এবার সেখানে টিচারকে চেষ্টা করতে হবে প্রপার এই আঞ্চলিকতাটাকে কাটিয়ে প্রপার একটা প্রোনাউন্সিয়েশনের মাধ্যমে যেই বক্তব্যগুলোকে ধরানো যায়, এমনটা যেন না হয় তুমি আঞ্চলিকতার বশবর্তী হয়ে এমন কিছু ওয়ার্ড ইউজ করছো যেটা কোনো মানুষ বুঝতেই পারছে না, এমন ভাষায় কথা বলছো যে কেউ বুঝতে পারছে না। সো এই সিনারিও গুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। এটাকেই বলা হচ্ছে ক্ল্যারিটি ইন স্পিকিং অ্যান্ড দ্য আর্টিকুলেশনস। ঠিক আছে? হ্যালো, তো বুঝতে পারছো? একটুখানি আমাকে রেসপন্স করবে কোনটা বুঝতে পারলে না, কোনটা বুঝতে পারছো, নাহলে আমি তো বুঝতে পারছি না তোমাদের কেমনে কি হচ্ছে। হ্যালো, ওকে, তোমরা মানে সবই বুঝতে পারছো তাহলে। ঠিক আছে, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে রিটেন কমিউনিকেশন। ইন রিটেন কমিউনিকেশনস, written signs and symbols both in printed and handwritten form can be used. Pictures, graphs, etc. are used to complement the written text. রিটেন কমিউনিকেশনে কি হয়? রিটেন কমিউনিকেশনে আমাদের বিভিন্ন প্রিন্টেড, হ্যান্ড রিটেন অ্যাসপেক্টটাকে আমরা রিটেন কমিউনিকেশনের আওতাভুক্ত করি। যখন আমরা লিখি বা পিকচারের ভিত্তিতে, গ্রাফের ভিত্তিতে হতে পারে, লিখে কোনো কিছুকে আমরা জানানোর চেষ্টা করি, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে রিটেন কমিউনিকেশন। দ্য কমিউনিকেটেড রিটেন স্কিল, স্টাইল এন্ড নলেজ অফ গ্রামার এফেক্ট দ্য কোয়ালিটি অফ দ্য মেসেজ। ইন রিটেন কমিউনিকেশন মেসেজ ক্যান বি ট্রান্সমিটেড থ্রু বিভিন্ন ইমেল, লেটার, রিপোর্ট, মিমো, এগুলোর দ্বারা হতে পারে। দিস ইজ দ্য মোস্ট ইউজড কমিউনিকেশন ইজ এ বিজনেস অর্গানাইজেশন। মানে সব থেকে বেশি মোস্ট ইউজড হয় কোথায়? বিজনেস অর্গানাইজেশনে। ঠিক আছে, ধরে নাও একটা জব ডেসক্রিপশন, এইটার জন্য কি ধরনের ধারণা থাকতে হবে? এগুলো বিভিন্ন রিটার্নে লেখা থাকে, যেমন বুলেটিন আকারে লেখা থাকে, বোর্ডের আকারে লেখা থাকে, কি টার্গেটে ইউনিভার্সিটিতে নোটিশ বোর্ডে দেওয়া থাকে কোন সময় ম্যাম কোন ক্লাসটা নেবে, কোন পার্টটা সেখানে আলোচিত হবে। অনেক সময় অনেক ইউনিভার্সিটিতে সেগুলো বলা থাকে কোন টিচার কোন দায়িত্ব রয়েছে। এইভাবে বিভিন্ন বুলেটিন আকারে, জব ডেসক্রিপশনের আকারে এমপ্লয়ি এগুলো লিখে থাকে। ঠিক আছে, ইমেল আবার দু ক্ষেত্রে ব্যবহার হয়। ঠিক আছে, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। ঠিক আছে, ওয়েবসাইট, লেটার, প্রপোজালস, টেলিগ্রামস, তারপর পোস্ট কার্ডস, কন্ট্রাক্টস, অ্যাডভার্টাইজমেন্ট, ব্রাউচার্স, নিউজ, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে এক্সটার্নাল কমিউনিকেশন। অনেক সময় আমরা উদাহরণ দিয়ে কোশ্চেন করি কোনটা ইন্টারনাল কোনটা এক্সটার্নাল, এরকম আসে। ঠিক আছে, অনেক সময় ওরাল কমিউনিকেশনকেও আমরা ইন্টারনাল বা এক্সটার্নাল হিসেবে ব্যবহার করি। যেমন ধরে নাও যে কোনো অর্গানাইজেশনের ভেতরে কোনো একজন এমপ্লয়েড রয়েছে, তার সাথে আমরা যখন কোনো কথা বলছি তখন সেক্ষেত্রে সেটা ইন্টারনাল হয়ে যাবে। যদি বাইরের কোনো ব্যক্তি এসে ভিজিট করছে তার সাথে যখন আমরা কথা বলি সেটা এক্সটার্নাল, কারণ বহির্ভূতদের সাথে যখন আমরা কথা বলি তখন সেটা হয়ে যাবে এক্সটার্নাল কমিউনিকেশন। এই রিটেন কমিউনিকেশনের কিছু আবার সুবিধা আছে। রিটেন কমিউনিকেশনে কি সুবিধা রয়েছে? আমরা রিটেন কমিউনিকেশনের ক্ষেত্রে মেসেজকে এডিট করতে পারি, রিভাইজ করতে পারি, বারবার রিভাইভ করতে পারি, মানে সবকিছু আমরা রেকর্ডিং করে রাখতে পারি। যেমন 2-3 বছর আগে তুমি হোয়াটসঅ্যাপে যেটা লিখেছিলে যদি ব্যাকআপ নিয়ে থাকো, তাহলে 2-3 বছর আগে তুমি কোনো ব্যক্তিকে কি বলেছো সেই ইনফরমেশন গুলো তুমি খুব দ্রুততার সাথে পেয়ে যেতে পারো। এইগুলো হচ্ছে রিটেন কমিউনিকেশনের একটা ফেসিলিটি রয়েছে। আবার রিটেন মেসেজে যেহেতু সবাই সবটা বুঝতে পারে, তার ফলস্বরূপ কি পাওয়া যায়? অ্যাপ্রোপ্রিয়েট ফিডব্যাকও পাওয়া যায়। ঠিক আছে, এর সাহায্যে। সো এটা হচ্ছে রিটেন কমিউনিকেশন। তারপর আছে কি নন ভার্বাল কমিউনিকেশন। আচ্ছা, রিটেন কমিউনিকেশনের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ গুলো কি? রিটেন কমিউনিকেশনের স্পন্টেনিয়াস ফিডব্যাক আমরা নাও পেতে পারি। তুমি অনলাইন থাকো বা ইন্টারনেটকে ব্যবহার করো, তুমি যাকে মেসেজ করছো সে অনলাইন আছে, তাহলে সেক্ষেত্রে স্পন্টেনিয়াস ফিডব্যাক পেলেও পেতে পারো, কিন্তু যদি সে অনলাইন না থাকে তাহলে ফিডব্যাকটা তুমি পাবে না। সো এই ডিসঅ্যাডভান্টেজ গুলো এখানে থাকে। ঠিক আছে, তারপরে আসছে নন ভার্বাল কমিউনিকেশন। ইট ইজ দ্য প্রসেস অফ কমিউনিকেশন থ্রু সেন্ডিং অ্যান্ড রিসিভিং ওয়ার্ডলেস মেসেজ। যেখানে কোনো ওয়ার্ড থাকবে না, লিখিত, ওরালি কোনো ধরনের কোনো ওয়ার্ড থাকবে না, মানে একদম ওয়ার্ডলেস হবে সেটা। দেয়ার ইজ এ ফেমাস কোট, অ্যাকশন স্পিক্স louder than words. Here action stands
ফর আওয়ার বডি মুভমেন্টস। যেমন আমরা অ্যাকশনের ভিত্তিতে করছি, যেমন একটা উদাহরণ দিই, যেমন হয়তো তুমি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, কোনো পরিচিত বন্ধুকে দেখলে এবং তার সাথে কথা বলতে তুমি শুরু করছো। তারপর তুমি দেখলে সেই বন্ধুটা বারবার করে দেখছে যে ঘড়ির দিকে তাকাচ্ছে, তারপর আকাশের দিকে তাকাচ্ছে, তোমার দিকে চোখ দেখাচ্ছে, মানে চোখে চোখ ফেরাচ্ছে না। সে যে ব্যস্ত আছে সে তোমাকে বলছে না, তার আকার ইঙ্গিতে তুমি বুঝতে যাচ্ছ যে সে এখন বিজি আছে। সো তার অঙ্গভঙ্গির মাধ্যম দিয়ে তুমি বুঝতে পারছো যে সে বিজি আছে, তাই তুমি তার সাথে কথা না বলে চলে এলে। এটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, বিভিন্ন অঙ্গভঙ্গির দ্বারাই বুঝিয়ে দিচ্ছে। ঠিক আছে, যেমন একটা চোর, মানে তার মুখভঙ্গি থেকে বোঝা যাচ্ছে সে চুরি করবে। এই কমিউনিকেশন গুলোকে বলা হয় হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। ঠিক আছে, নন ভার্বাল কমিউনিকেশন ইজ অল অ্যাবাউট দ্য বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের বডি ল্যাঙ্গুয়েজের দ্বারা হয়ে থাকে, অফ দ্য স্পিকার এন্ড ডাজ নট মেক ইউ, কোনো ওয়ার্ড কিন্তু সে ইউজ করে না। ঠিক আছে, এটা হয়ে যায় হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। এরপর নন ভার্বাল কমিউনিকেশনের কিছু ক্যাটাগরিজ রয়েছে। এই ক্যাটাগরিজ গুলো কি কি? এই ক্যাটাগরিজ গুলো হচ্ছে these are categories of non-verbal communication. Proxemics মানে কি? Proxemics is the study of communication through space. এইটা খুবই ইম্পর্টেন্ট, এই ক্যাটাগরিজ নন-ভার্বাল কমিউনিকেশন থেকে। এখান থেকে 3-4টে কোশ্চেন নেট সেট দুটোতেই আসে, সো এই জায়গাটা খুব ভালো করে তোমরা পড়বে। ঠিক আছে, প্রক্সিমিক্স মানে হচ্ছে যে কমিউনিকেশনটা করা হয় থ্রু স্পেসের দ্বারা। We can use personas and physical space to communicate many non-verbal message, intimacy, affections, aggressions or dominance. মানে আমরা অনেক অমৌখিক মেসেজ সহ যোগাযোগ করতে বিভিন্ন ব্যক্তিগত শারীরিক স্থান ব্যবহার করি, যেমন অন্তরঙ্গতা, স্নেহ, আগ্রাসন, আধিপত্য। এগুলো হচ্ছে প্রক্সিমিক্স এর আন্ডারে ভুক্ত হয়। ঠিক আছে, এবার আছে হ্যাপটিক্স। হ্যাপটিক্স কি? হ্যাপটিক্স রেফার টু হাউ এন্ড হোয়াট টাচ কমিউনিকেটস। মানে কি? মানে স্পর্শ। হ্যাপটিক্স কিভাবে স্পর্শ যোগাযোগ করে তা বোঝায়। Reactions to unsolicited touch varies from person to person. This may vary according to culture. The examples are gentle touch on the forearm, a two-handed handshakes or slight kiss on the cheek. এগুলো হচ্ছে হ্যাপটিক্স এর অন্তর্ভুক্ত। মানে যখন টাচ, তোমরা এইটুকুনি মাথায় রেখে দেবে। ঠিক আছে, এই কিওয়ার্ড গুলো মাথায় রাখবে। টাচ, প্রক্সিমিক্স মানে কি? স্পেস। এইটুকুনি জানলেই হবে, মানে এতটা পড়তে হবে না তোমাকে, শুধু এইটুকুনি জানবে। মানে প্রক্সিমিক্স মানে স্পেস, হ্যাপটিক্স মানে টাচ। এই টাচ দেখলেই তোমরা নেট সেটে দুটোতেই চোখ বন্ধ করে একদম রাইট চিহ্ন দিয়ে দেবে। এরপর আছে দেখো কাইনেসিক্স। কাইনেসিক্স ফার্স্ট ডেভেলপড বাই রে বার্ডহুইস্টেলস। কে করেছিল? এটা কয়েন করেছিল যে রে বার্ডহুইস্টেল। এই নামটা একটু মাথায় রেখে দেবে। ঠিক আছে, ইজ দ্য স্টাডি অফ হাউ গেস্টার্স, ফেশিয়াল এক্সপ্রেশনস এন্ড আই মুভমেন্টস কমিউনিকেটস। এটা দিয়ে সেটে কোশ্চেন এসেছিল ফেশিয়াল এক্সপ্রেশন, আই মুভমেন্টস। এই জিনিসটা একটুখানি নোট ডাউন করে রাখো। ফেশিয়াল এক্সপ্রেশনস, আই মুভমেন্টস এগুলো যখন করা হয় তখন সেটাকে বলা হয় কাইনেসিক্স। According to Mehervian, words accounts for 7%, vocalizations account for 38%, our body language accounts for 55% of communication. Gestures, kinesics serve multiple functions when communicating, such as emblems, illustrators, regulators. এগুলোকে সবই কাইনেসিক্স এর আন্ডারে ফেলা হয়। এরপর কি আছে? emblems. Only handful of emblematic gestures seem to be universal. For example, a shrug of the shoulders to indicate I don't know. শুধুমাত্র কয়েকটি প্রতীকী অঙ্গভঙ্গি যখন সার্বজনীন বলে মনে হয়, যেমন উদাহরণস্বরূপ যখন আমরা বলছি আমি জানি না, তখন সেটাকে বলা হচ্ছে এমব্লেমস। ঠিক আছে, এরপর কি আসছে? এরপর আসছে হচ্ছে রেগুলেটরস। রেগুলেটরস মানে কি? রেগুলেটরস হচ্ছে, regulators as discussed earlier are gestures that help coordinate the flow of conversation.
নিয়ন্ত্রক যেমন আগে আলোচনা করা হয়েছে, এমন অঙ্গভঙ্গি বা কথোপকথনের প্রবাহকে সমন্বয় করতে সাহায্য করে। যেমন কথোপকথনে যখন আমরা মাথা নত করি, চোখের যোগাযোগ করি, বা হাতের নড়াচড়া করি, বিভিন্ন ধরনের ভঙ্গি করি, এইগুলোকে বলা হচ্ছে রেগুলেটরস। যেমন দেখো, হেড নোডস, আই কন্ট্যাক্ট, এগুলো দিয়ে কোশ্চেন আসে। হেড নোডস, আই কন্ট্যাক্ট, অ্যাভারশনস, হ্যান্ড মুভমেন্টস, চেঞ্জ ইন পোস্টার্স আর কনসিডার্স টু বি টার্ন টেকিং কিউজ ইন কনভারসেশন। এরপর কি আছে দেখো, ফনেমিক্স। ফনেমিক্স কি? ফনেমিক্স ইজ দ্য লিঙ্গুইস্টিক্স অ্যাবিলিটি। লিঙ্গুইস্টিক অ্যাবিলিটি মানে ভাষাগত ক্ষমতা, এইটুকুনি মাথায় রাখবে। ফনেমিক্স ইজ আ লিঙ্গুইস্টিক অ্যাবিলিটি মানে হচ্ছে ভাষাগত ক্ষমতা। ফোনেমিক্স শব্দের একটি একক, যা একটি নির্দিষ্ট ভাষার একটি শব্দ থেকে আরেকটি শব্দকে আলাদা করে। যখন একটি শব্দ থেকে আরেকটি শব্দকে আলাদা করা হয় তখন সেটাকে বলা হচ্ছে কি? ফোনেমিক্স। ফোনেমিক্স ইজ এ ইউনিট অফ সাউন্ড দ্যাট ডিস্টিংগুইশেস ওয়ান ওয়ার্ড ফ্রম অ্যানাদার ইন এ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। তারপর দেখো কি আছে, তারপরে আছে হচ্ছে ক্রোমেটিক্স। ক্রোমেটিক্স কি? ক্রোমেটিক্স ইজ কমিউনিকেশন থ্রু দ্য ইউজ অফ কালার। মানে কি হচ্ছে, যখন আমরা কোনো কালার ইউজ করে যখন কমিউনিকেশন করি, এটাকে বলা হচ্ছে ক্রোমেটিক্স। শুধু এইটুকুনি মাথায় রাখবে, ইউজ অফ কালার, ঠিক আছে? এটা দিয়ে যখন কমিউনিকেশন করছি তখন সেটাকে বলা হয় ক্রোমেটিক্স। এরপরে কি আছে? ক্রনেমিক্স। ক্রনেমিক্স কি? ক্রনেমিক্স as explained by Thomas J. Vernos is the use of time. টাইম যখন বলা হয় ইউজ অফ টাইম, সেটা হয়ে যাচ্ছে ক্রনেমিক্স। এইটুকুনি মাথায় রেখে যাবে, যখন টাইমটাকে ইউজ করা হচ্ছে, টাইম ইউজ করে যখন সময়ের ব্যবহার করে যোগাযোগের জন্য কোনো সময়কে আমরা ব্যবহার করছি। এটা কে বলেছিল? জে ব্রুনো বলেছিল এটা। তারপরে আসছে হচ্ছে প্যারাল্যাঙ্গুয়েজ। প্যারাল্যাঙ্গুয়েজ কি? Paralanguage is another term for vocalics and refers to extra linguistic features involved in speaking, such as characteristics of speech just discussed, pauses and silence, and non-verbal vocalizations. প্যারাল্যাঙ্গুয়েজ কি হলো? ভোকালিকের আরেকটি পরিভাষা। তোমরা এইটুকুনি মাথায় রাখবে, প্যারাল্যাঙ্গুয়েজ ইজ অ্যানাদার টার্ম ফর ভোকালিক্স। এটি বলার সাথে জড়িত অতিরিক্ত ভাষাগত বৈশিষ্ট্যগুলিকে বোঝাচ্ছে। যেমন এইমাত্র আলোচনা করা বক্তৃতার বৈশিষ্ট্য, বিরতি, নীরবতা, অমৌখিক কণ্ঠস্বর, মানে কোনো মৌখিকতা হবে না, অমৌখিক, নন ভার্বাল ভোকালাইজেশন, এগুলো হচ্ছে প্যারাল্যাঙ্গুয়েজ। তারপরে কি আছে? ভোকালিক্স। ভোকালিক্স কি? ভোকালিক্স মানে আমরা যখন আমরা কোনো কণ্ঠবিদ্যা নিয়ে যখন আলোচনা করছি, শব্দ ব্যতীত কণ্ঠস্বর উচ্চারণ যা যোগাযোগের একটি ফর্ম হিসেবে কাজ করছে। ইন দিস সেকশনস উই আর গোয়িং টু ডিসকাস ভোকালিক্স, দ্যাট ইজ ভোকাল আটারেন্স আদার দেন ওয়ার্ডস দ্যাট সার্ভ অ্যাজ এ ফর্ম অফ কমিউনিকেশনস। আমরা যখন কোনো কণ্ঠবিদ্যা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তখন সেটাকে বলা হচ্ছে ভোকালিক্স। এরপরে আছে অকিউলিক্স। অকিউলিক্স ইজ দ্য স্টাডি অফ হাউ ইন্ডিভিজুয়ালস কমিউনিকেট থ্রু আই বিহেভিয়ার। এটা মানে কি? ব্যক্তিরা কিভাবে চোখের আচরণের মাধ্যম দিয়ে যোগাযোগ করে তার অধ্যয়ন। চোখের যোগাযোগ সাধারণত যোগাযোগকারীদের জন্য একটা রূপ, ঠিক আছে? অকিউলিক্স মানে এইটুকুনি মনে রাখবে যে থ্রু আই বিহেভিয়ার দ্বারা যখন আমরা কোনো কমিউনিকেশন করি তখন সেটাকে বলা হয় অকিউলিক্স, ঠিক আছে? সো এইটুকুনি তোমাদের সবাই বুঝেছো তোমরা? এইটুকুনি? হ্যালো, ঠিক আছে। তারপরে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে মডেলস অফ কমিউনিকেশন, যেটা থেকে নেক্সট সেটে দুটোতে খুব মাত্রায় কোশ্চেন আসে। ফার্স্টেই দেখো কি আছে, অ্যারিস্টটল মডেল অফ কমিউনিকেশন, ঠিক আছে? Aristotle model of communication includes three communication elements such as the speaker, subjects, and audience. মানে কি বলছে? যে কোনো কমিউনিকেশন হোক সেখানে একজন স্পিকার থাকবে, একটা সাবজেক্ট থাকবে এবং অডিয়েন্স থাকবে। স্পিকারকে যে বলছেন, সাবজেক্টকে যেখানে সাবজেক্ট থাকবে আর অডিয়েন্সও থাকবে। অর্থাৎ অ্যারিস্টটল বলেছেন এই তিনটে অ্যাসপেক্ট যদি না থাকে তাহলে আমরা খুব ভালোভাবে কোনোদিনও কমিউনিকেশন করতে পারি না। আমাদের কমিউনিকেশনটা যদি আমরা দেখি তাহলে এই জায়গাতে লক্ষ্য করা যায় কমিউনিকেশন টোটালটাই হচ্ছে প্রপার মিনিং এর উপর ডিপেন্ড করে হয়ে থাকে। কেমন?
মিনিং কতটা পারসুয়েসিভ ওয়েতে, মিনিংফুল ওয়েতে সেটা কাজ করছে। অর্থাৎ একটা কমিউনিকেশন শুধুমাত্র এমন ভাবেই হবে না যে ওইটা একমাত্র যে মানুষের প্রেক্ষিতে একটা কমিউনিকেশন হয়ে যাচ্ছে, তেমনটা নয়। একটা মিনিং কে কে কতটা কিভাবে বোঝাতে পারছে, একটা মিনিং কে কতটা যথাযথভাবে তৈরি করতে পারছে, এই টোটাল একটা সিনারিওটা একটা পারসুয়েশনের ভিত্তিতে আসে। অর্থাৎ এই টোটাল জিনিসটা আমাদের কিসের ভিত্তিতে হয়? কমিউনিকেশনের ভিত্তিতে হয়। অর্থাৎ কমিউনিকেশন যদি ঠিকঠাক ভাবে না হয় তাহলে সেই মিনিংটা আমরা যথাযথ বিষয়টাকে ঠিকভাবে আনতে পারি না। অ্যারিস্টটলের মডেল অফ কমিউনিকেশনের এই জায়গাগুলো ধরার কথা বলা হচ্ছে, যা মিনিং আমরা জানতে চাইছি সেটা অলরেডি অ্যাভেলেবেল আছে কিনা সেটাকে খুঁজতে হবে, সঠিকভাবে আমাদের বুঝে নিতে হবে। এইটুকুনি তোমরা লিখবে। অ্যারিস্টটলের মডেল অফ কমিউনিকেশন ইনক্লুডস 3 communication elements such as the speaker, subjects and audience. According to him, persuasion was a result of the influence that a speaker makes. He used discovery of the available means of persuasion for defining the whole art of the persuasive communication. ঠিক আছে, এরপর কি আছে দেখো, স্ক্র্যাম মডেল অফ কমিউনিকেশনস। স্ক্র্যাম কত সালে করেছিল এই কমিউনিকেশনটা? 1964 সালে। টকড অ্যাবাউট দ্য রোল অফ ফিল্ড অফ এক্সপিরিয়েন্স। স্যামনের মডেল অফ কমিউনিকেশনের প্রধান যেটা, তার মূল পয়েন্টটা কি হলো? মূল পয়েন্টটা হলো হচ্ছে ফিল্ড অফ এক্সপিরিয়েন্স। এই ফিল্ড অফ এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে এই মডেল অফ কমিউনিকেশনটা সম্পূর্ণ দাঁড়িয়ে আছে। যেমন আমি একটা উদাহরণ দিই তোমাদের, যেমন আমি বললাম তোমাদের কাল একটা ক্লাস নেব, স্বাভাবিকভাবে যারা ক্লাসে এখন উপস্থিত আছে তারাই শুধু জানে যে আমি কালকে বলেছি যে কালকে একটা ক্লাস নেব, আর যারা জানে না তারা ইয়ে করবে না, যে তারা জানেই না। যারা ক্লাস করেনি তারা বুঝতে পারবে না আমি কোন কথা বলছি, তোমরা যারা ক্লাস করছো তারা বুঝতে পারছো আমি কিসের কথা বলছি। এই জায়গাটাই হলো হচ্ছে ফিল্ড অফ এক্সপিরিয়েন্স। অর্থাৎ আমাদের যে বিষয়টার সাথে আগে আমরা কোনো এক্সপিরিয়েন্স নিয়ে আসি, বা যখন আগের কোনো বিষয় সম্পর্কে আমাদের একটা এক্সপিরিয়েন্স থাকে, তার ভিত্তিতে যখন আমরা একটা কোনো কমিউনিকেশন করছি, ঠিক আছে, তখন সেটাকে বলছে যে স্ক্র্যাম মডেলস অফ কমিউনিকেশন, যেটা আমাদের খুব স্মুথলি হয়। যেমন দেখো, সেন্ডার কি করছে, সিগন্যালের মাধ্যমে এনকোডিং করছে, সেটাকে ডিকোড করে রিসিভারের কাছে আসছে, এটাকে বলা হচ্ছে স্ক্র্যাম মডেলস অফ কমিউনিকেশন। এইটার কি পয়েন্টটা তোমরা মনে রাখবে, ফিল্ড অফ এক্সপিরিয়েন্স। যেখানে ফিল্ড অফ এক্সপিরিয়েন্স দেখবে সেটা এই মডেলটা হয়ে যাবে, স্ক্র্যাম মডেলস অফ কমিউনিকেশন। নেট সেটের মূলই বৈশিষ্ট্য হচ্ছে কি পয়েন্টগুলোকে মাথায় রেখে দেওয়া, তাহলে নেট সেট দুটোই কোয়ালিফাই করা খুবই সহজ হয়ে যায়। এরপরে আসছে শ্যানন এন্ড ওয়েভার মডেলস অফ কমিউনিকেশন। শ্যানন ওয়েভার কত সালে প্রোভাইড করেছিল এই কমিউনিকেশনটা? 1949। প্রোভাইডেড ভিজুয়াল মোডস অফ কমিউনিকেশন সিস্টেমস ইন রিলেশন টু ইলেকট্রনিক মিডিয়া, পপুলারলি রেফার্ড টু অ্যাজ ম্যাথামেটিক্যাল মডেল অফ কমিউনিকেশন। শ্যানন এবং ওয়েভার তারা তাদের মডেল অফ কমিউনিকেশন 1949 খ্রিস্টাব্দে নিয়ে আসে। শ্যানন এবং ওয়েভার কমিউনিকেশনটা ম্যাথামেটিক্যাল কমিউনিকেশনের উপর দাঁড়িয়ে রয়েছে। শ্যানন এবং ওয়েভার 3 লেভেলের কমিউনিকেশনের প্রবলেমের কথা বলেছিলেন, সেগুলো কি কি? Shannon and Weber talked about the 3 levels of problems in the communications of information. The 3 levels are technical, একটা হচ্ছে টেকনিক্যাল প্রবলেম, তারপর হচ্ছে সেমেন্টিক, ইন্টারপ্রিটেশনস অফ মিনিং, তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল, এফেক্টিভনেস। শ্যানন এন্ড ওয়েভার 3টে লেভেলের কমিউনিকেশনের প্রবলেমের কথা বলেছেন। এই প্রবলেম, একটা কমিউনিকেশন যখন আমরা করব তখন সেখানে 3টে লেভেলের প্রবলেম উঠে আসবে। টেকনিক্যাল একটা, টেকনিক্যাল মানে কি? সিগন্যালগত দিক, কি ধরনের সিগন্যাল থেকে কি ধরনের বক্তব্য রাখতে হবে, এটা হচ্ছে টেকনিক্যাল। আর কি আছে? সেমেন্টিক। সেমেন্টিক মানে কি? ইন্টারপ্রিটেশনস অফ মিনিং, মানে মিনিংগত দিক থেকে যেটা হয়। তারপর হচ্ছে ইনফ্লুয়েন্সিয়ালস, এফেক্টিভনেস, অর্থাৎ কতটা এফেক্টিভ ওয়েতে কাজটা করা হচ্ছে। এই কয়েকটা বিষয় হচ্ছে কি শ্যানন এবং ওয়েভারে বলা হয়েছে। Though the model attempts to explain the process of communication further, it is a linear. Linear মানে কি? One way communications, মানে কোনো ফিডব্যাক থাকে না, একটা ওইটাই চলে যায়, ঠিক আছে। এটা হচ্ছে, এটা মনে রাখবে, এটা লিনিয়ার ওয়ে। শ্যানন ওয়েভারের মডেল অফ কমিউনিকেশন কি হয়? লিনিয়ার ওয়েতে হয়, উইদাউট এনি এমফাসিস অন ফিডব্যাক। কোনো ফিডব্যাক পাওয়া যায় না এই কমিউনিকেশন করলে, ঠিক আছে। এরপর কি আসছে? এরপর আসছে হচ্ছে শ্যানন ওয়েভার টকড অ্যাবাউট দ্য ফলোইং কনসেপ্ট অ্যাজ ওয়েল। অ্যাজ ওয়েল মানে হচ্ছে এনট্রপি। এনট্রপি মানে কি?
The informations can be measured by entropy 1 degrees of freedom of choice to select a message. মানে চয়েস থাকবে কি সিলেক্ট করবে। যেমন ধরো আমি তোমাকে একটা ফোন করে বললাম তুমি তোমার ওই বন্ধুটাকে বকা দাও, কথা শোনাও। এবার এবার তুমি বলছো যে আমি এই কাজটা করতে পারবো না, কিন্তু আমি তোমাকে জোরপূর্বক বলছি এই কাজটা তোমাকে করতেই হবে। সেখানে তুমি বলছো আমি করবো না, তোমার এখানে একটা স্বাধীনতা রয়েছে, ফ্রিডম অফ চয়েস রয়েছে। এটাকেই বলা হচ্ছে এনট্রপি। তুমি তোমার নিজের ইচ্ছা মতো যে কাজটা করবে সেটাকে বলা হচ্ছে কি এনট্রপি। এরপরে কি আসছে redundancy, the amount of information that can be eliminated or added communication in a noiseless channel so that the message would still have meaning. যেমন ধরে নাও আমরা কোনো কমিউনিকেশন করছি, সেখানে কোনো ইনফরমেশনকে আমায় অ্যাড করতে হবে বা কিছু ইনফরমেশনকে আমায় বাদ দিতে হবে। অ্যাড করা বা বাদ দেওয়া এই দুটির মধ্যে আমায় মাথায় রাখতে হবে যেন এমন না হয় যেমন পার্টিকুলার কোনো অর্থই না দাঁড়ায়। মানে এমন ভাবে অ্যাড করতে হবে বা এমন ভাবে কোনো বাদ দিতে হবে যাতে করে কোনো একটা অর্থ দাঁড়াবে। কেন বাদ দিচ্ছি, কেন অ্যাড করছি, এগুলোর মাধ্যম দিয়ে যেন একটা অর্থ দাঁড়ায়, এই টেকনিকটাকে বলা হয় রিডান্ডেন্সি। দেখো, the amount of information that can be eliminated or added communication in a noiseless channel so that the message would still have meaning. একটা মিনিং থাকতে হবে, ঠিক আছে। তারপরে কি আসছে চ্যানেল ক্যাপাসিটি। চ্যানেল ক্যাপাসিটি কি? the amount of information that can be transmitted per unit of time beyond optimum level of information would lead to errors. একটা নির্দিষ্ট সময়ের প্রেক্ষিতে কতটা ইনফরমেশন ট্রান্সমিটেড হবে সেটাকে আমরা বলি চ্যানেল ক্যাপাসিটি। যদি দেখা যায় অপটিমাম লেভেলের ইনফরমেশন যাচ্ছে, যতটা ইনফরমেশন যাওয়ার কথা নয় তার থেকে আমরা বেশি ইনফরমেশন দিয়ে ফেলছি, সেক্ষেত্রে একটা ইরর দেখা যেতে পারে। সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি যে ক্লাসটি করাচ্ছি সেখানে 100 MBPS এর একটা কানেকশন আছে। আমি ধরে নিচ্ছি ক্লাসটা হচ্ছে, সেখানে স্ক্রিন শেয়ার করছি, আমি ভয়েসে যাচ্ছে। ধরো না আমি একটা ছবি দেখালাম, সবকিছু হলো, এইটাকে পাঠানোর জন্য আমার 110 MBPS দরকার, কিন্তু আমার কানেকশন আছে কিসের 100 MBPS এর। তার মানে যেটা আমার কানেকশন আছে, যেটা আমার চ্যানেলের ক্যাপাসিটি আছে তার থেকে আমি বেশি দিয়ে দিচ্ছি, 110 MBPS দিয়ে দিচ্ছি, যেখানে আমার 100 MBPS রয়েছে। সেই জায়গাতে কি হচ্ছে, একটা ইরর দেখা যাবে, ঠিক আছে। এটা হচ্ছে চ্যানেল ক্যাপাসিটি। এরপরে আছে Legan's model focused upon communicator message or content channels of communication, treatment of message, audience response feedback. এটা অতটা ইম্পর্টেন্ট না, তাও তোমরা একটু রিডিং করে রাখবে এটা। তারপরে আছে হেলিকাল মডেলস অফ কমিউনিকেশন, খুব খুব ইম্পর্টেন্ট, এবার নেটে এসেছিল হেলিকাল মডেল অফ কমিউনিকেশন থেকে। Frank Dance proposed a communication model inspired by helix in 1967 known as helical models of communications. A helix is a three-dimensional spring-like curve in the shape of a cylindrical or a cone. ফ্র্যাঙ্ক ড্যান্স কি করেছিলেন, প্রপোজ করে এই কমিউনিকেশন লিনিয়ার ওয়েতেও চলবে আবার সার্কুলার ওয়েতেও চলবে। লিনিয়ার মানে কি, এক পথে চলছে, মানে ওয়ান ওয়ে যেটা হচ্ছে সেটাকে বলা হয় লিনিয়ার কমিউনিকেশন। আর সার্কুলার মানে কি, চক্রাকার ওয়েতে হচ্ছে, যেটা 1967 সালে আসলো, মানে হেলিকাল নিয়ে আসলো, মানে হেলিকাল মডেল অফ কমিউনিকেশন কে করেছিল, ফ্র্যাঙ্ক ড্যান্স এটাই নিয়ে আসলো। এবং হেলিক্সের 3 ডাইমেনশনাল স্প্রিং কে দেখে, বাঁকা একটা শেপকে দেখে এই অনুসারে কি করলো, একটা হেলিকাল মডেল অফ কমিউনিকেশন চলে আসলো। যদি এক্সামে একটা এরকম একটা কোশ্চেন আসে, হেলিকাল মডেল অফ কমিউনিকেশন কি লিনিয়ার নাকি সার্কুলার, তখন তোমরা অ্যান্সার কি দেবে, দুটোই, লিনিয়ারও হবে এবং সার্কুলার, এই দুটোই হবে। দুটোকেই সাপোর্ট করে, শুধু লিনিয়ারকে সাপোর্ট করে না বা কোন সার্কুলারকে সাপোর্ট করে না, দুটোকেই সাপোর্ট করে। এরপরে কি আছে দেখো, কনস্টিটিউটিভ মেটা মডেল। This is another way of dividing up the communication field. Crack purposes 7 different traditions as listed below. Rhetorical মানে কি, the practical art of discourse. প্র্যাকটিক্যাল আর্ট বলতে কি বোঝাচ্ছে, আমরা সাধারণ ভাষায় যখন বোঝার চেষ্টা করি, যেমন ধরে নাও আমি কিভাবে কথা বলবো, ধরে নাও আমি একটা বক্তব্য রাখবো, ধরে নাও আমার সামনে কয়েকজন আছে, তাদের কাছে সিম্পল একটা বিষয় নিয়ে কিছু বলবো, তাহলে সিম্পল সেই বিষয়টা বলার ক্ষেত্রে আমি কোন সিনারিও গুলোতে আমরা গুরুত্ব দেব, সে একটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার যে একটা আর্ট,
সেটাকে বলছি আমরা রিটোরিক্যাল। তারপর কি আছে সেমিওটিক, দ্য মিডিয়েশনস বাই সাইন্স, ঠিক আছে? যেমন নানাভাবে অঙ্গভঙ্গির মাধ্যম দিয়ে, মাথা নাড়িয়ে, চোখ ঘুরিয়ে, বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গির মাধ্যম দিয়ে যে কমিউনিকেশন গুলো করি তাকে বলা হয় সেমিওটিক। এটা দিয়ে নেটে খুব কোশ্চেন আসে, ঠিক আছে, এই সেমিওটিক দিয়ে। তারপর আছে ফিনোমেনোলজিক্যাল, দ্য এক্সপিরিয়েন্স অফ ডায়ালগস উইথ আদার্স। ফেনোমেনন থেকে এসেছে ফিনোমেনোলজিক্যাল, আগের কোনো পরিস্থিতিকে কেন্দ্র করে, কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে কিভাবে আদার্সদের সাথে মিশতে হবে, এটা হচ্ছে ফিনোমেনোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে হয়ে থাকে। তারপর সাইবারনেটিক, দ্য মেন ফ্লো অফ ইনফরমেশন, মানে ইনফরমেশনটা কিভাবে আমাদের ফ্লো করা হচ্ছে। ইনফরমেশন ফ্লো হওয়ার অনেক প্রসেস আছে, যেমন হচ্ছে আপওয়ার্ড কমিউনিকেশনের মাধ্যম দিয়ে। আপওয়ার্ড কমিউনিকেশন কি, যখন নিচু থেকে কোনো উপরের স্তরের, মানে যেমন কোনো ক্লার্ক যখন কোনো অফিসারের সাথে কমিউনিকেশন করে তখন সেটা হয়েছে আপওয়ার্ড কমিউনিকেশন। আর ডাউনওয়ার্ড কি, যখন কোনো অফিসার ক্লার্কের সাথে যখন কমিউনিকেশন করছে তখন সেটা ডাউনওয়ার্ড কমিউনিকেশন। এগুলো আসবো পরে, পড়াবো খুব ডিটেলসে। এটা হচ্ছে হয়ে যায় দ্য মেন ফ্লো অফ ইনফরমেশন, ঠিক আছে? তারপর হচ্ছে সোশিও সাইকোলজিক্যাল, দ্য ইন্টারাকশনস অফ ইন্ডিভিজুয়ালস। অর্থাৎ একজনের সাথে যখন আমি ইন্টারাকশন করছি বা তার সাথে যখন আমরা কোনো যোগাযোগ করছি তখন একটা সোশিও সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউকে কেন্দ্র করে আমি ইন্টারাকশন গুলো করি। অর্থাৎ দেখো, হয়তো আমার কোনো বন্ধুর সাথে দেখা হলো, তাকে আমি বললাম তুই কেমন আছিস, ঠিক আছে? এই যে আমার যে কনভারসেশনটা চলছে, এখানে একটা সোশিও কালচারাল সম্পর্ক আছে। আমার বন্ধু, তার সাথে আমার অনেকদিন পর দেখা হয়েছে এবং ওই ভিত্তিতে আমি কথা বলেই যাচ্ছি তার সাথে। বিষয়টা কি বলছি ধরতে পারছো তো? আমার অনেকদিন দেখা হয়নি, হঠাৎ করে তার সাথে দেখা হলে এইভাবে একটা যোগাযোগ চলেই যাচ্ছে। এটা কি হয়ে গেল সোশিও সাইকোলজিক্যাল। তারপর আছে সোশিও কালচারাল, মানে কালচারাল ওয়েতে যে কমিউনিকেশন গুলো হয়ে থাকে সেটা হচ্ছে সোশিও কালচারাল, দ্য প্রোডাকশনস এন্ড দ্য রিপ্রোডাকশনস অফ দ্য সোশ্যাল অর্ডার। এরপর কি আছে ক্রিটিক্যাল, অ্যাজ এ প্রসেস ইন হুইচ অল অ্যাজাম্পশনস ক্যান বি চ্যালেঞ্জ। ক্রিটিক্যাল অ্যানালাইসিস বলতে আমরা কি বুঝি, কোনো ধারণাকে মনের মধ্যে রেখেছি, সেটা যতই বলি এই ধরনের যখন এটা না হয়, চ্যালেঞ্জিং হয়ে ওঠে, ঠিক আছে, আমাদের সামনে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল। ক্রিটিক্যালি হইতে হয়, অ্যাজ এ প্রসেস ইন হুইচ অল অ্যাসাম্পশনস ক্যান বি চ্যালেঞ্জড। এরপর আসছে কি বালোস মডেলস অফ কমিউনিকেশন। এই ধরনের কমিউনিকেশনকে কি বলা হয়, আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে SMCR মডেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, SMCR মডেল, বার্লোস মডেল অফ কমিউনিকেশনকে কি বলা হয়, SMCR মডেল। বার্লো যখন প্রথমে মডেল অফ কমিউনিকেশনটা করেছিলেন তখন তিনি সেটাকে নাম দিয়েছিলেন কি SR মডেল, ঠিক আছে? SR মডেল মানে হচ্ছে সেন্ডার রিসিভার মডেল বলেছিলেন, কিন্তু তিনি তারপরে কি করলেন, নতুন ভাবে তার প্রসেসটাকে এক্সটেন্ড করলেন। তারপরে তিনি নিয়ে আসেন SMCR মডেল, মানে সেন্ডার মেসেজ থাকবে, একটা চ্যানেল থাকবে, একটা রিসিভার থাকবে। নর্মাল এখনকার দিনের কমিউনিকেশনের যে নর্মাল এসপেক্ট গুলোকে আমরা ধরে থাকি। বার্লোস মডেল অফ কমিউনিকেশনটা কি হয়, লিনিয়ার মডেল অফ কমিউনিকেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিনিয়ার মডেল মানে হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়ে থাকে। এখানে কোনো ফিডব্যাক দেওয়ার জায়গা, দেখো এখানে লেখাই আছে, দেয়ার ইজ নো কনসেপ্টস অফ ফিডব্যাক। কোনো ফিডব্যাক দেওয়ার কোনো জায়গায় থাকে না। দেয়ার ইজ নো নয়েজ অ্যাজ ওয়েল, সো নো কনসেপ্ট অফ বেরিয়ার্স ইন কমিউনিকেশন। কোনো নয়েজ, কোনো বাধা সৃষ্টি হয় না, বাধা সৃষ্টি না হওয়ার ফলে কোনো বেরিয়ার থাকে না এই ধরনের কমিউনিকেশনে। একদম লাস্টে যেটা আসবো সেটা হচ্ছে অ্যালেক্স ফিক্স মডেল অফ কমিউনিকেশন। অ্যালেক্স ফিশ হ্যাজ গিভেন 3 models of communication which has been listed below. ফার্স্ট একটা কি দেখো, ট্রান্সমিশনস অর লিনিয়ার মডেল। অ্যালেক্স ফিশ 3টে মডেলস অফ কমিউনিকেশনের কথা বলেছিলেন। প্রথম যে মডেলটা হলো সেটা হলো কি ট্রান্সমিশনস অর লিনিয়ার মডেল। কি হবে, লিনিয়ার মডেল অফ কমিউনিকেশন হয়ে থাকে। কমিউনিকেশন কি, কমিউনিকেশন হচ্ছে একটা এই মডেলটার মধ্যে, মানে ট্রান্সমিশন মডেলের মধ্যে কোনো ফিডব্যাক থাকে না, দেয়ার ইজ নো ফিডব্যাক। দ্য লিনিয়ার মডেল অফ কমিউনিকেশন ইজ এ ওয়ান ওয়ে ইন্টারাকশন ওয়ার ফিডব্যাক ইজ নট প্রেজেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট, ফিডব্যাক থাকে না।
ঠিক আছে, লিনিয়ার ইজ দ্য প্রাইমারি কমিউনিকেশন মডেল। লিনিয়ার ওয়ে কমিউনিকেশনে ওয়ান ওয়ে ইন্টারাকশন হয়ে থাকে। এটা শুরুর থেকে একদম প্রাথমিক অবস্থায় ছিল। সেন্ডার রিসিভারের সাথে কমিউনিকেট করে, এখানে সেখানে কোনো ফিডব্যাক থাকবে না। এইটা সবসময় ওয়ান ওয়ে হয়ে থাকে, একভাবে যে জায়গাটাকে রিপ্রেজেন্ট করবে। এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন, অর্থাৎ সেন্ডার পাঠাবে রিসিভারকে, কিন্তু রিসিভার সেন্ডারকে কিছু পাঠাতে পারবে না। মানে আমি তোমাকে কিছু পাঠাতে পারবো, কিন্তু রিসিভার মানে তোমরা আমাকে কিছু পাঠাতে পারবে না। এটা হলো হচ্ছে কি লিনিয়ার আর ট্রান্সমিশন মডেলস অফ কমিউনিকেশন। এই দেখো, দ্য সেন্ডার কমিউনিকেটস উইথ দ্য রিসিভার উইদাউট রিসিভিং ফিডব্যাক লেখা আছে। ইট অলসো রিপ্রেজেন্ট দ্য ওয়ান ওয়ে প্রসেস অফ কমিউনিকেশন। তারপরে আসছে কি ইন্টারেক্টিভ মডেলস অফ কমিউনিকেশন। ইন্টারেক্টিভ মডেল অফ কমিউনিকেশন কি? কমিউনিকেশন ইজ সেন্ডিং এন্ড রিসিভিং। ঠিক আছে, মানে ইন্টারেক্টিভ মডেল অফ কমিউনিকেশনে সেন্ড করা রিসিভ করা তার উপরেই দাঁড়িয়ে থাকে। এই মডেলটা আরেকটা নাম হচ্ছে কনভার্জেন্স মডেল, খুব ইম্পর্টেন্ট, কনভার্জেন্স মডেল। ইন্টারেক্টিভ মডেলের আরেকটা নাম হচ্ছে কনভার্জেন্স মডেল। ইন্টারেক্টিভ মডেল অফ কমিউনিকেশনে টু ওয়ে মেথড থাকে, যেখানে ফিডব্যাক থাকবে। মানে এই মডেলটায় ফিডব্যাক থাকছে না, আবার ইন্টারেক্টিভ মডেলে সেখানে ফিডব্যাক থাকবে। ঠিক আছে, এইটুকুনি তোমরা জেনে রাখবে, এখানে একটা ফিডব্যাক থাকবে। তারপরে কি আসছে? ট্রানজেকশনাল মডেল অফ কমিউনিকেশন, এইটা অতটা ইম্পর্টেন্ট না, সো এটা একটুখানি পড়ে রাখবে তোমরা। এরপর আমরা কিছু একটা কোশ্চেন আলোচনা করব। আজকের মতো একটুখানি শেষ, তারপরে দাঁড়ান কোশ্চেনটা আমি বের করি। তোমরা বুঝতে পেরেছো তো? কেউ একটু রেসপন্ড করো। ঠিক আছে, আমি তাহলে এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, কোশ্চেন নিয়ে এবার ডিসকাস করবো একটুখানি। কোশ্চেনটা শেয়ার করি, কোথায় গেল? সো বলো এটা কি হবে? তোমরা দেখতে পাচ্ছো? হ্যালো, কেউ একটু রেসপন্স করবে। বার্লোস মডেলস অফ কমিউনিকেশন ইজ, এটা কি হবে? ওয়ান ওয়ে কমিউনিকেশন। ঠিক আছে, এটা হবে হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। তারপরে আছে দ্য লিনিয়ার মডেল অফ কমিউনিকেশন অ্যাজিউমস এ ল্যাক অফ ইমিডিয়েট। লিনিয়ার মডেল অফ কমিউনিকেশনে কি হয়? ল্যাক অফ ইমিডিয়েট, ফিডব্যাক যেখানে থাকে না। ঠিক আছে, এর অ্যান্সার হবে হচ্ছে ফিডব্যাক। তারপরে কি আছে? ক্রোমেটিক্স ইজ কমিউনিকেশন থ্রু দ্য ইউজ অফ ক্রোমেটিক্স। ক্রোমেটিক্স কমিউনিকেশনে কি ইউজ হয়? কালার, টাইম, আই বিহেভিয়ার নাকি ভোকালিস্ট? কি হবে এটা? এটা হবে হচ্ছে কালার। তারপরে কি আছে? ক্রোনেমিক্স ইজ কমিউনিকেশন থ্রু দ্য ইউজ অফ। ক্রোনেমিক্স কিসের মাধ্যমে হয়? টাইম, সময়। ক্রোনেমিক্স হয় হচ্ছে সময়ের ইয়ে দ্বারা। তারপরে কি আছে? We receive and respond to message from another person at the same time that she or he is receiving and responding to us is an examples of the which model? Which model? Same time এ হয়, কোনটা হবে? ট্রানজ্যাকশনাল। ঠিক আছে, এরপরে কি আছে? অকিউলিক্স ইজ দ্য স্টাডি অফ। অকিউলিক্স কিসের দ্বারা হয়? টাচ, স্পেস, ওয়ার্ডস নাকি আই কন্ট্যাক্ট? পড়িয়েছে আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্টের দ্বারা হয় অকিউলিক্স। তারপরে আছে কি দেখো? প্রক্সিমিক্স ইজ দ্য স্টাডি অফ। প্রক্সিমিক্স বলো, প্রক্সিমিক্স পড়িয়েছি এটা। কমিউনিকেশন থ্রু স্পেস। তারপরে দেখো এটা কি আছে? হ্যাপটিক্স রেফার্স টু হাউ অ্যান্ড হোয়াট টাচ কমিউনিকেটস।
তারপরে কি আছে, হোয়াট ইজ রেগুলেটরস? রেগুলেটরস কি? Gestures that help coordinate the flow of conversation. Proper communication needs a তিনটেই লাগে, রিসিভার, চ্যানেল এন্ড সেন্ডার। প্রপার কমিউনিকেশন হতে গেলে অল অফ দিস অ্যান্সার হবে। এরপর আছে দেখো, ওরাল কমিউনিকেশন ইজ বেসড অন, কি হবে এটা? বডি ল্যাঙ্গুয়েজ তো ওরাল কমিউনিকেশন হবে না, এটা নন ভার্বাল হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ, টোন অফ ভয়েস, এটা হবে ল্যাঙ্গুয়েজ এন্ড টোন অফ ভয়েস। তারপর কি আছে, হোয়াট ইজ দ্য ফাইনাল স্টেপ ইন দ্য কমিউনিকেশন সাইকেল? ফাইনাল স্টেপ কমিউনিকেশন সাইকেলের ফিডব্যাক, ফিডব্যাক হবে অ্যান্সার। তারপরে কমিউনিকেশন ক্যান বি সেন্ড থ্রু এ ভ্যারাইটি অফ চ্যানেলস দ্যাট ইনক্লুড বোথ আর রাইট, রিটেনও হবে, ওরালও হবে। তারপর কি আছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ ফিডব্যাক ইন দ্য কমিউনিকেশন প্রসেস? ফিডব্যাক কখন দেওয়া হয়? যখন to ensure that the message has been accurately encoded and decoded হয়ে যাওয়ার পর তারপরে সেটার প্রতিক্রিয়া দেওয়া হয়। ঠিক আছে, এ হবে অ্যান্সার। তারপরে এইটা দেখো, এটা হবে which of the following is considered as the correct sequence in the process of communication? সেন্ডার কি করে, একটা মেসেজকে এনকোডিং করে সেটা চ্যানেলের মাধ্যমে রিসিভারের কাছে যায়, রিসিভার সেটাকে ডিকোড করে, তারপর ডিকোড করার পরে প্রতিক্রিয়া জানায় ফিডব্যাকের মাধ্যম দিয়ে। ঠিক আছে, সো আজকে আমার এইটুকুনি, ক্লাসটা শেষ হয়ে গেল। এবার স্যার তোমাদের কিছু বলবে, তোমরা একটু থাকো। আমার আজকে এই পর্যন্ত ক্লাস, আমি তাহলে স্ক্রিনটা স্টপ করছি। থ্যাংক ইউ ম্যাডাম। আর ওদের দিক থেকে অ্যাকচুয়ালি মাইকটা মিউট করা ছিল, ওরা ও যা আচ্ছা কিছু রিপ্লাই আপনার কমেন্ট আচ্ছা বক্সে স্যার, দিয়ে যাচ্ছে, আপনার যা রিপ্লাই ওরা কমেন্ট বক্সে দিয়ে যাচ্ছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখতে পাচ্ছিলাম না, ওর জন্য আমি ইয়ে করছিলাম। আপনাকে একটু প্রথমে বললাম না যে ওদের দিক থেকে মাইক গুলো মিউট করা আচ্ছা আছে। আচ্ছা, হ্যাঁ আমি ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাডাম। আর আমি তোমাদের সাথে এটা শেয়ার করে দিচ্ছি। আর আরেকটা কথা যেটা বলছিলাম যে আগামীকাল কিন্তু আমাদের এই সেশনের লাস্ট ক্লাস হচ্ছে, এবং আগামীকাল আমি সমস্ত কিছু জানিয়ে দেবো যে কিভাবে আমাদের ক্লাসগুলো চলবে বা কিভাবে ক্লাসগুলো হবে, সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। যে তোমার ইভেন আমি যেটা একদম প্রথমে বললাম যে ধরো আজকে ধরে আমাদের 4 দিনের ক্লাস হয়ে গেল, আগামীকাল 5ম দিনের ক্লাস। তো এই যে 5 দিনের যে ক্লাসগুলো হচ্ছে, এই পুরো 5 দিনের ক্লাসে যা কিছু স্টাডি ম্যাটেরিয়াল, পিডিএফ নোটস, ধরো এরকম হতে পারে কেউ কেউ যে আজকের এই ক্লাসে হয়তো তোমার গত 3 দিন বা 4 দিন যে ক্লাসগুলো হচ্ছে সবগুলোই তারা করেছে। কেউ কেউ আছে হয়তো যে গতকালের ক্লাসটা করতে পারেনি, বা সেকেন্ড দিনের টিচিং অ্যাপটিটিউডের ক্লাসটা করতে পারেনি। তো সেটাই ক্ষেত্রে হলে কিন্তু কি হচ্ছে না, গতকাল যে সিক্রেট কোড শেয়ার করা হবে, এই মাস্টার সিক্রেট কোড দিয়ে কিন্তু তুমি সমস্ত রেকর্ডিং ভিডিও, পিডিএফ নোটস পেয়ে যাবে। 9টায় ক্লাস হলে ভালো হতো, আমাদের যখন ক্লাস রেগুলার চলবে, মানে আগামীকালকের পর, ঠিক আছে, আগামীকালকের পর যখন ক্লাস আমাদের রেগুলার হবে, সেই ক্লাসগুলো কিন্তু সব রাত 9টা থেকে থাকবে। প্রত্যেকটা ক্লাস এরকম 1.5 ঘন্টা ডিউরেশনে থাকবে। ক্লাস গুগল মিটে হবে, ক্লাস এরকম ভাবে রেকর্ড করা হবে। কিন্তু আমাদের যখন এরপর ক্লাস হবে, ফার্দার ক্লাস হবে, সেই ক্লাসগুলো কিন্তু রাত 9টা থেকে হবে, অর্থাৎ 9টা থেকে 10:30 পর্যন্ত ক্লাসগুলো থাকবে প্রত্যেক দিন। ঠিক আছে, সপ্তাহে কবে কি ক্লাস হবে, কদিন ক্লাস হবে, কি কি ক্লাস হবে, সব আমি আগে থেকে জানিয়ে দেবো। যে কোন ক্লাসে কোন ইউনিট হবে, আমাদের থিওরি ক্লাসগুলো কবে হবে, তোমার যেগুলো আমাদের ধরো বিশেষ করে প্র্যাকটিস সাবজেক্ট রয়েছে, যেমন ম্যাথ বলতে পারো, ডিআই বলতে পারো, এগুলো কবে হবে সেইগুলো। 8টা হলে ভালো হতো, 8টায় হবে না, কারণ 8টায় আমাদের শিডিউল থাকে না, আইদার সন্ধ্যে 7টা
অথবা রাত 9টা। 7টা হলে 8:30 পর্যন্ত, আর 9টা থেকে হলে 10:30 পর্যন্ত। 8টায় কোনো ক্লাস হয় না, 8টায় এই যে আমাদের ওয়ার্কশপ হচ্ছে এইগুলো চলে। ঠিক আছে, 7টাতে কিন্তু ক্লাস হবে না, ওটা কিন্তু রাত 9টাতেই হবে। তাতে করে সবারই সুবিধা হবে, কারণ আমরা যারা NT নেটের মতো পরীক্ষা দিচ্ছি তারা বলতে পারো যে শুধুমাত্র এই পড়া বা এই পড়াশোনার মধ্যে নেই, বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু অন্য কিছুর সাথে যুক্ত রয়ে গেছে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু রাত 9টার ক্লাসটা সুবিধাজনক। তো সেইভাবে কিন্তু রাত 9টাতেই ক্লাস হবে, সেরকম ভাবে রুটিন গুলো সেট করা হচ্ছে। আগামীকাল আমি এই নিয়ে বিস্তারিত কথা বলবো। আগের ক্লাসগুলো তো বলে দিলাম, প্রথম দুদিনের নোটস পেলে খুব ভালো হতো। আমি এই নিয়ে কয়েকবার বললাম, আমি আরো একবার বলছি যে আগামীকাল মঙ্গলবার 20 ফেব্রুয়ারি রাত 8টা থেকে যে ক্লাস থাকবে সেই ক্লাসে আমি নিজে থাকবো, এবং আগামীকালকে ক্লাসে একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। এই মাস্টার সিক্রেট কোড দিয়ে তুমি বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং ভিডিও PDF নোটস পেতে পারো। একদম দেখো স্পষ্ট বাংলায় বললাম, আমি জানি না বুঝতে পারলে কিনা, না বুঝতে পারলে আবার বলো, আমি আবার বলবো, আর কি আছে। ঠিক আছে, আমি স্ক্রিনশট এটা শেয়ার করে দিচ্ছি, তোমাদের যেটা ইয়ে রয়েছে ওটা শেয়ার করে দিচ্ছি, দেন তোমরা একবার ওটাকে আমাকে পাঠিয়ে দাও। দেখো কোডটা দেখা যাচ্ছে কিনা। এখনো পর্যন্ত দেখো এমন কেউ বলতে পারবে না যে তুমি কোড পাঠিয়েছো অথচ তোমার কাছে রেকর্ডিং ভিডিও PDF নোটস যায়নি। গতকালও রাত 12টার আগে সবার কাছে রেকর্ডিং ভিডিও PDF নোটস পৌঁছে গেছে। ঠিক বলছি তো, যে গতকালও কিন্তু রাত 12টার আগে তোমাদের কাছে রেকর্ডিং ভিডিও PDF নোটস পৌঁছে গেছে একদম। এবার তোমার দিক থেকে যদি সামান্য ত্রুটি থাকে তাহলে সেটা তোমার, কারণ অটোমেশন এই ব্যাপারটা বোঝে না। কেউ যদি স্ক্রিনশট পাঠিয়ে দাও তাহলে সেটা কিন্তু ডিটেক্ট করবে না। কেউ যদি রাত্রেবেলা 10টা 10:30টার পর পাঠাতে থাকো, হবে না, কারণ ধরো আমি তো জানিয়ে দিই যে 9:30টায় ক্লাসটা শেষ হচ্ছে, তারপরে কিন্তু আমি ওটাকে অটোমেশনে বসিয়ে দিচ্ছি। তো একটা কোড পাঠাতে আর কতক্ষণ সময় লাগে বলো? ঠিক আছে, দেখো এটা দেখা যাচ্ছে কিনা, আশা করি সবাই দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কোড রয়েছে, আর এই হোয়াটসঅ্যাপ নাম্বার। মনে রাখবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার শুধুমাত্র কোডের জন্য ইউজ হচ্ছে, আগামীকালকের নাম্বার কিন্তু আলাদা থাকবে। আগামীকালকের নাম্বার কিন্তু আলাদা থাকবে, অর্থাৎ আগামীকাল কোডও আলাদা থাকবে, মাস্টার সিক্রেট কোড আলাদা থাকবে। আগামীকালকের যে নাম্বার হবে সেই নাম্বারটাও আলাদা থাকবে, ফোন নাম্বার আলাদা থাকবে। মাথায় রেখো ব্যাপারটা। কেউ যদি ভাবো যে এরকম ভাবে জাস্ট কপি পেস্ট করলেই হয়ে যাচ্ছে, তাহলে বলবো যে তুমি আরেকটু ভালো করে পড়াশোনা করো। এই আর কি। কোডটা দেখা যাচ্ছে তো? টুডে হ্যালো ইজ স্যার, মাই কোডটা ডে। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? হ্যাঁ, এবার দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, কোড দেখা যাচ্ছে, দেখো। টুডে ইজ স্যার মাই একটু ডে। কাইন্ডলি বলে দিলে ভালো হয় কোডটা। শুধুমাত্র একটু টাইপ বলে করে দিলে ভালো হয়, বুঝতে পারছি না। কোড দেখো, এতে লিখে দিয়েছে একদম, ও তো লিখে দিয়েছে 9804418987 এই নাম্বারে পাঠাবে। অন্য কোনো নাম্বারে বা অন্য কোথাও পাঠালে তোমার কাছে যাবে না, তোমার কাছে যাবে না। কারণ আমি আবারও বলছি যে শুধুমাত্র এটা নয়, তুমি থাকলে বুঝতে পারবে ব্যাপারটা যে কিরকম। তো এটা আমার পক্ষে কখনো ম্যানুয়ালি সম্ভব না, সেই জন্য বলছি যে তুমি কোথাও ভুল করলে জানবে তোমার দায়িত্ব। কারণ তোমার সাথে আমার পার্সোনালি না বন্ধুত্ব আছে খুব কাছাকাছি গলায় গলায়, না কোনো শত্রুতা রয়েছে, তাহলে তোমার কাছে যাবে না এমন কোনো কিছু নেই। কারণ আমি তুমি শত্রু হতে পারি, সিস্টেম সফটওয়্যার এরা কখনো শত্রুতা করে না, ওরা কারোর সাথে বন্ধুত্ব করে না। ঠিকঠাক ওকে তুমি গাইড করলে ও তোমাকে কিন্তু প্রপার আউটপুটটা দেবে। ঠিক আছে, আগামীকাল রাত 8টায় ক্লাস থাকবে, ম্যাথের ক্লাস থাকবে। আমি আগামীকাল DI তে যাব না, DI জাস্ট শুধু টাচ করে বেরিয়ে যাবো যে কি রয়েছে না রয়েছে, কিন্তু মেইনলি ম্যাথমেটিক্স নিয়ে থাকবো, মেইনলি ম্যাথমেটিক্স নিয়ে থাকবো, বা ম্যাথ নিয়ে কিন্তু আগামীকালকে ক্লাসটা হবে। আগামীকাল ম্যাথ ছাড়াও বাকি 10 মিনিট টাইম নেবো, যেটাতে আমি জানিয়ে দেবো যে আগামী দিনে ক্লাস কিভাবে হবে, কবে ক্লাস হবে, রুটিন কি থাকবে, কবে কি ক্লাস বা কোন দিন কোন কোন ক্লাস হবে। ঠিক আছে, ক্লাসের প্রসিডিওর কি, মানে ক্লাস কিভাবে করবে। আমি আবারও বলছি, আমাদের সবাইকে দরকার নেই, উল্টোটাও সত্যি, আমি সবাইকে সাহায্য করতে পারবো না, আমি সবার জন্য নই, তাই না? তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি যে কোনো কিছু গ্রুপে শেয়ার করা হবে না।
বুঝতে পারছো? আমি আবারও বলছি, যেরকম কথা আমি মুখ দিয়ে বলবো সেটাই হবে, যা বলবো না তা হবে না। বোঝাতে পারলাম? আইসিটি ক্লাস হবে কি না, এই 5 দিনের মধ্যে আইসিটি নেই। আইসিটি, ডিআই, তোমার হায়ার এডুকেশন, পিপল এনভায়রনমেন্ট, এগুলো নেই। যা কিছু ডিসকাশন আমি আগামীকাল সব ডিটেলসে তোমাদের সাথে বলে দেবো, সবকিছু শেয়ার করব, যেখানে কোনো কোশ্চেন থাকবে না। ঠিক আছে? আগামীকাল আমাদের এই সেশনের লাস্ট দিন, তো আগামীকাল আমি পুরোটা ডিটেলসে জানাবো যে কিভাবে ক্লাস হবে, কবে ক্লাস হবে, কারা ক্লাস করতে পারবে। কিন্তু এগুলো কোনো কিছুই গ্রুপে শেয়ার করা হবে না। যারা শুধু লাইভ ক্লাস করবে তারাই জানতে পারবে, লাইভ ক্লাস না করলে তুমি জানতে পারবে না। হতে পারে হয়তো কেউ একজন ডিজার্ভিং ক্যান্ডিডেট এর জন্য বাদ চলে গেল, কিন্তু তার জন্য আমি প্রথমেই সরি বলে নিচ্ছি। তো এটা আমি কোনোভাবে গ্রুপে শেয়ার করা হবে না, কারণ আমাদের যে এটা সেটা এই যে জায়গাটা সেটা খুব কম, খুব ছোট জায়গা। ঠিক আছে? মেল আইডি এর পর ফার্দার যখন আসবে তখন ক্লাসগুলোর ক্ষেত্রে মেল আইডি লাগবে, সে মেল আইডি আমি তোমার থেকে নিয়ে নেব। ঠিক আছে? সাবজেক্টে ক্লাস আমাদের এই ফার্স্ট পেপারে ক্লাস স্টার্ট হয়ে যাওয়ার পরপরই স্টার্ট হবে সাবজেক্ট ক্লাস। এডুকেশন, বাংলা, তোমার ফিলোসফি, জিওগ্রাফি এভাবে পরপর চলে আসবে। তো একটু ওয়েট করে যাও, এর জন্য আলাদা আলাদা ক্লাস আসবে। ঠিক আসবে, একটু ওয়েট করে যাও, বা গ্রুপটা ফলো করো। গ্রুপে থাকলে সবকিছু জানতে পারবে। গ্রুপের বাইরে কাউকে কোনো পার্সোনাল মেসেজ করা হবে না, কাউকে ফোন পর্যন্ত করা হয় না আমার দিক থেকে। না কাউকে ফোন করা হবে পার্সোনালি, না কাউকে পার্সোনালি কোনো মেসেজ করা হবে। ঠিক আছে? সংস্কৃত ক্লাস হবে না, কিন্তু সংস্কৃতের বাকি সাপোর্ট গুলো পেয়ে যাবে। সেটা মক টেস্ট বলো বা তার ইউনিট ওয়াইজ যে টেস্ট বলো, সেগুলো তুমি পেয়ে যাবে, শর্ট লেন্থ, ফুল লেন্থ দুটোই। ঠিক আছে? কিন্তু সংস্কৃতের ক্লাস হবে না। আমি জানিয়েছি কোন কোন সাবজেক্টে ক্লাস হবে আর কোন কোন সাবজেক্টে ক্লাস হবে না, কিন্তু তাদের সাপোর্ট পাবে, সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি, গতকালও জানিয়েছি, আগামীকাল এই নিয়ে আবারও কথা বলবো। ঠিক আছে? আগামীকাল তাহলে আবারও বলছি, লাস্ট আর একবার, রাত 8টা থেকে ক্লাস শুরু হবে, এবং আমরা মেইনলি ম্যাথের মধ্যে থাকবো, পুরো ম্যাথ ক্লাস করব। দেন শেষ 15 মিনিট আমরা এই নিয়ে ডিসকাস করবো যে ক্লাস কি করে হবে, মানে ফার্দার এরপর ক্লাস কিভাবে হবে, কারা এই ক্লাসে জয়েন করতে পারবে, জয়েন করার প্রসেসই বা কি রয়েছে, কবে কবে ক্লাস হবে, কোন সাবজেক্টে ক্লাস কবে হবে, এই সমস্ত কিছু। পেপার এন্ড সিলেবাস কভার হবে, হ্যাঁ ডেফিনেটলি হবে, কারণ জুন 2024-এর আগে যদি আমি সিলেবাস না শেষ করতে পারি তাহলে পড়িয়ে কি লাভ আছে, তাই না? আমার তো ব্যাপারটা এরকম নয় যে ঠিক আছে একটু পড়ে জ্ঞান হলো, আমাদের একটু মাথাটা বাড়লো, একটু মোটা হলো, ব্যাপারটা তো আমাদের উদ্দেশ্য এরকম না। আমাদের অবশ্যই পরীক্ষা পাশে এতে উদ্দেশ্যে ইয়ে করা। কিন্তু জুনের 10 টার্গেট দিয়েছে, তো তার মধ্যে কিন্তু সিলেবাস কভার হবে। এবং তাও বলে দিচ্ছি, সিলেবাস অতি ধৈর্যের সাথে ধীরে ধীরে ধরে ধরে বেসিক থেকে ক্লাস করানো, প্রত্যেকটা চ্যাপ্টার, তাতে নাম্বার অফ ক্লাস বাড়তে পারে, এই যা। কিন্তু কখনো এরকম হবে না যে একদিনে দুটো চ্যাপ্টার হয়ে যাচ্ছে, একদিন একটা ইউনিট শেষ হয়ে গেল, শুধু চ্যাপ্টারের নাম বলে, ইউনিটের নাম বলে বেরিয়ে গেলাম, এরকম কখনো হবে না। ঠিক আছে? এখন আপনার ক্লাসে অপেক্ষায় হলাম একদম। তো ফিলোসফি এই নিয়ে আমি বারবার বলেছি, সাবজেক্ট নিয়ে বারবার বলেছি, আমি আর এই নিয়ে যাচ্ছি না, এগুলো নিয়ে অনেকবার বলেছি। ঠিক আছে? আশা করি আর কারো কোনো কোশ্চেন নেই। যদি কারো কিছু থাকে আমাকে জানাতে পারো, তোমাদের দিক থেকে মাইক খোলা আছে, তোমরা কথা বলতে পারবে, তোমার দিক থেকে দেখো মাইক খোলা আছে। ফিজিক্যাল এডুকেশন আমি বললাম যে ফিজিক্যাল এডুকেশন পুরোপুরি সাপোর্ট পাবে না, ফিজিক্যাল এডুকেশন পুরোপুরি সাপোর্ট পাবে না। স্যার হিস্ট্রি ক্লাসটা যদি করাতেন। হিস্ট্রি ক্লাস হবে না, এই 4টে সাবজেক্টে ক্লাস হবে, এডুকেশন, বাংলা, ফিলোসফি, জিওগ্রাফি, এই 4টে সাবজেক্টে ক্লাস হবে, বাকি সাবজেক্টে ক্লাস কিন্তু হবে না। হ্যালো স্যার। হ্যালো হ্যাঁ বলো। স্যার কম্পিউটার সায়েন্সের ক্লাস হবে না বলছিলেন, বলছি স্যার সাপোর্ট পাওয়া যাবে কি কিছু? কম্পিউটার সায়েন্সের এই মুহূর্তে আমাদের কিছু নেই, কোনো টাইপের সাপোর্ট আমাদের কাছে নেই। কম্পিউটার সায়েন্স কিছুই নেই আমাদের, মানে আমি ওই ওই সাবজেক্টটাতে আমি কিছু করতে পারবো না। কিন্তু যেগুলো বললাম যে ক্লাস না হলেও তাদের সাপোর্ট থাকবে, আমি সেগুলো জানিয়েছি, সেগুলো আস্তে আস্তে সব পেয়ে যাবে। আগামীকাল আমি জানিয়ে দেবো যে কিভাবে পাবে বা কারা পাবে। ধরো সংস্কৃতের জন্য কিভাবে আসছে আমি জানিয়ে দেবো, দেখবে ঠিক তাদের কাছে সংস্কৃতের গ্রুপ বা মক টেস্ট দেওয়ার এগুলো সব তোমাকে চলে যাচ্ছে, বাংলার জন্য চলে যাচ্ছে, এডুকেশনের জন্য চলে যাচ্ছে, তোমরা পেয়ে যাবে।
আস্তে আস্তে সব পেয়ে যাবে, কিন্তু স্যার। শুধুমাত্র লাইভ ক্লাস। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে ফিজিক্যাল এডুকেশন আমি আজকে প্রথম দিন ক্লাস করছি আর স্যার আমি আজকে স্যার কিছু আপনি বলছেন প্রথম যে দিন কিছুটা ক্লাস করছি। এক একজন করে অভিজিৎ বলো। বলছিলাম স্যার ফিজিক্যাল এডুকেশন বলছেন যে কিছুটা সাপোর্ট পাওয়া যাবে, মানে কি টাইপের সাপোর্ট পাবো সেটা যদি একটু স্যার বলেন স্যার। মক টেস্ট করলে সাপোর্ট পাবে, মানে ক্লাস বাদ দিলে অন্য সাপোর্ট বলতে অনলি মক টেস্ট, অনলি মক টেস্ট। ওকে স্যার। স্যার বলছিলাম বিশ্বজিৎ- হিস্ট্রি মক টেস্টের যদি একটু সাপোর্ট পাওয়া যেত খুব ভালো হতো। জানিয়ে দেবো, জানিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার। বিশ্বজিৎ কিছু বললে? আমি প্রথম দিন ক্লাস করছি, তো ওই আমার এখানে নেটওয়ার্কিং এর সমস্যা হচ্ছিল। ওই যে কোডটা বললেন, কোড পার্সোনালি মানে টাইপ করে দেবো, ওই সময়টা আমি একটু মানে আমার একটু সমস্যা কারণ হচ্ছিল, মানে এই যে এটা নেটওয়ার্কের বলছি না সমস্যা, যে কথাগুলো। যেহেতু অটোমেশনে যাই, তো টাইপ না করলে তুমি যদি স্ক্রিনশট পাঠাও ওটাকে রিড করতে পারে না, ঠিক আছে? তার জন্য টাইপ করে পাঠাতে, কারণ এগুলো ওই ধরো অটোমেশন। টুডে ইজ মাই স্যার কোডটা আরেকবার বলবেন? ওকে স্যার, থ্যাংক টুডে ইউ। ইজ টুডে ইজ মাই ডে। কারণ ওই যে একদম প্রথমে বলছিলাম যে তুমি দেখো যে আমি একদম ভুল নই, কারণ তুমি যে গ্রুপে রয়েছো সেই গ্রুপে যদি সবাই ক্লাস করতো তাহলে আমি এই ক্লাসে জায়গা দিতে পারতাম। কারণ সবাই নেট কোয়ালিফাই করবে না, খুব স্বাভাবিক। সবাই ফর্ম ফিল আপ করলে নেট কোয়ালিফাই করলে কি করে হবে? করবে না। তো আমি চাই না ওরকম ভাবে, আমরা চাই যে আমাদের মধ্যে 30 জন কোয়ালিফাই করুক 50 জনের মধ্যে, তাহলে অনেক সম্মান। কিন্তু 300 জনের মধ্যে 30 জন qualify- কি কোনোভাবে সাপোর্ট হ্যাঁ বলো। পাওয়া যাবে? বলছিলাম স্যার লাইব্রেরি সায়েন্সে কি না, কোনোভাবে library science সাপোর্ট পাওয়া যাবে? স্যার ইংলিশের সাপোর্ট পাওয়া যাবে? ইংলিশ কোনো কিছু নেই আমাদের, বলবো যাচ্ছি ইংলিশ নেই। স্যার হোম সায়েন্স বা সোশ্যাল মেডিসিনের কোনো কিছু রয়েছে? হোম সায়েন্স আসবে খুব তাড়াতাড়ি, মানে এই সেশনে জুড়তে পারে, হোম সায়েন্স খুব তাড়াতাড়ি উঠতে পারে বা ওর ক্লাসও শুরু হতে পারে, আমি আগে থেকে জানাবো। হোম সায়েন্সের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? হোম সায়েন্স এটা আমার বলা হয়নি। হোম সায়েন্স দেন কমার্স ম্যানেজমেন্ট এই জায়গাগুলো হতে পারে, খুব তাড়াতাড়ি হতে পারে। ফিজিক্যাল এডুকেশনও বলছিলাম, এগুলো হতে পারে খুব তাড়াতাড়ি। ইংলিশটাও রয়েছে, কিন্তু ইংলিশটা এই মুহূর্তে আমি কথা দিতে পারছি না বা বলতে পারছি না। হতে পারে এই পর্যন্ত বললাম, কিন্তু এরকম যে যা কিছু হবে না কেন বা যা কিছুই দেখবে না কেন, তুমি তারপরে বিশ্বাস রাখতে পারো, ভরসা করতে পারো যে হ্যাঁ অ্যাটলিস্ট আমি যদি আমার পুরোটা দিতে পারি তাহলে মুচড়ে যেতে পারবো পর্যন্ত বলতে পারি। এই যা যে এরপরে তুমি বিশ্বাস রাখতে পারো যে যে কেউ পড়াবে না, যে কেউ করবে না, এরকম। ঠিক আছে, চলো ছাড়লাম তাহলে। আগামীকাল রাত 8টায় দেখা হচ্ছে, ঠিক রাত 8টায়। বারবার বলছি আগামীকালকে ক্লাস মিস করবে না, কারণ আদারওয়াইজ এগুলো কোথাও শেয়ার করা হবে না, গ্রুপে তুমি পাবে না দেখতে। স্যার শেষে একটা কথা বলছিলাম স্যার, হ্যাঁ বলো। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে এটা হোয়াটসঅ্যাপ পেলাম না স্যার, মেসেজে পাঠিয়ে দিলাম। টুডে ইজ মাই ডে এটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে মেসেজে পাঠিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ আসে না মোবাইল। তাহলে হবে না, 9804189887 হবে না গো, টেক্সট করলে হবে না। আমি আবারও বলছি আমার পক্ষে পার্সোনালি পাঠানো সম্ভব। তাছাড়া তোমাকে পিডিএফ পাঠাবো, মেসেজে পিডিএফ কি করে পাঠাবো? হ্যাঁ স্যার, এটা হোয়াটসঅ্যাপ যে পাচ্ছি না আপনার, হোয়াটসঅ্যাপ যে আমি নাম লিখে সার্চ করতে পারছি না। বাকিরা পাচ্ছে কি করে? আর তো কেউ কিছু বললো না, দেখো আমি এখনো জিজ্ঞাসা করছি যে কেউ কিছু বলুক, যে বলুক, এখনো তো। আপনি হোয়াটসঅ্যাপটা রিফ্রেশ করেন, চলে আসবে। হোয়াটসঅ্যাপটা রিফ্রেশ করেন, এই নাম্বারটা করে হোয়াটসঅ্যাপ করে দাও, করেন চলে আসবে। পাওয়া যাচ্ছে তো। নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপ করে দিও। ঠিক আছে, ওকে ওকে, নাম্বার সেভ করেছি, ঠিক আছে। স্যার চলে আসবে। রিফ্রেশ স্যার করেন। অন্য সাবজেক্ট গুলো তো ইংলিশ এডুকেশন বা হোম সায়েন্সের জন্য সম্ভাবনা দিলেন, স্যার কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন একটু লক্ষ্য রাখবেন। আমি তো বহুত ভাই আমার যদি হতো আমি খুব খুশি হতাম, বিশ্বাস করো। কম্পিউটার হ্যাঁ। সায়েন্স খুব প্রিয় সাবজেক্ট, বা বলতে পারো আমার সাবজেক্টের মধ্যে রয়েছে, কিন্তু কি করবো, কিভাবে সেই সাপোর্ট পাচ্ছি না, না পেলে আর কি করবো? জোর করে তো ফার্স্ট পেপার গুলো খুব ভালোই লাগছে, ঠিক আছে, কভার হয়ে যাবে আশা করছি। আর ওইটা পাওয়া যায় না, চেষ্টা করে হচ্ছে না অনেকদিন ধরে। আমাদের কাছে কম্পিউটার সায়েন্স এই মুহূর্তে হবে না, বা আমি এরকম টাইপের কিছু মিথ্যা আশ্বাস আমি তোমাকে দিতে পারবো না ভাই। এই বলে কোনো লাভ আছে বলো? কারণ ওটা খুব ক্ষতি করে, জানো না? আশ্বাস জিনিসটা খুব বাজে জিনিস,
আমরা কারোর জন্য ওয়েট করে রয়েছে না, এটা খুব বাজে জিনিস। আমি বললাম যে ঠিক আছে আমি কম্পিউটার সায়েন্স করে দিচ্ছি, হচ্ছে করে দেবো, এটা খুব বাজে জিনিস। মানে তুমি যখন জেনে গেলে না এই ব্যক্তির থেকে আমি পাবো না, কিছু ভাবতে পারবে, কিছু করতে পারবে, দেখবে যে কোনো কিছু। মানে আমাদের শুধু এই না, মানে তোমার লাইফে কোনো কিছুতে তুমি যদি ওয়েট করে থাকে না, খুব বাজে জিনিস, এটা লাইফ নষ্ট করে দেয়। ওই জন্য আমি মিথ্যা আশ্বাস দিতে পারবো না যে আমি যেটা বললাম হবে না হবে না, কারণ কম্পিউটার সায়েন্স আমার কাছে এই মুহূর্তে এখনো পর্যন্ত কোনো নেই যে আমি এ নিয়ে করতে পারবো কিছু সেরকম। স্যার আমি অনেক কিছু জোগাড় করেছিলাম, মানে কিছু কিছু জায়গায় অসুবিধা হচ্ছে, ওর জন্য এই একটু হয়েছে, কিছু কিছু ওই ক্যালকুলেশন যেগুলো আছে হ্যাঁ ডাউট হয়েছে বুঝেছ। করতে পারবো। কম্পিউটার সায়েন্স আমার কাছে একদম কিছুই, কোনো সাপোর্টই নেই আমার কাছে। ঠিক আছে, আমি তাহলে রেকর্ডিং অফ করলাম, ছাড়লাম তাহলে। থ্যাংক ইউ।